প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আদর্শ প্রকাশনী এবং রকমারি ডটকম আয়োজিত বই প্রেমীদের জন্য চাকরির মেলায় আজকের এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে উপস্থিত থাকবেন ৩ জন বিশেষ অতিথি। পাঞ্জেরি পাবলিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব কামরুল হাসান শায়ক, দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন ম্যাম এবং আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী জনাব ওসমান গনি স্যার। তো আমি আর দেরি না করে আমাদের অতিথিদের একে একে স্ক্রিনে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম কেমন আছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে ঠিকভাবে? হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার কেমন আছেন? হ্যাঁ, ভালো। ধন্যবাদ যে আমাদেরকে আমরা তো স্যার যুক্ত করা হয়েছে। আমরা অনেক কৃতজ্ঞ। আপনারা অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন এবং টেকনিক্যাল ডিফিকাল্টিজ এর কারণে আমাদের আজকে শুরু হতে একটু দেরি হয়ে গিয়েছে। সেজন্যে আমরা আন্তরিকভাবে দুঃখিত সবার কাছে। আমাদের দর্শক এবং আমাদের উপস্থিত অতিথিরা যারা আছেন সবার কাছেই আমরা ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি ১ম এই। তো আ আমরা যেহেতু আজকে শিরোনাম দিয়েছি যে প্রকাশনায় ক্যারিয়ার সংকট এবং সম্ভাবনা, আমরা এই বিষয়টা নিয়েই কথা বলতে চাই। একে, একে মাহরুখ ম্যামের কাছে এবং ওসমান গনি স্যারের কাছে জানতে চাইবো যে আপনাদের জার্নিটা কেমন ছিল? তো এই জার্নিটা শুরু হয়েছিল কিভাবে? আপনারা কোত্থেকে শুরু করেছিলেন? প্লাস এই জার্নিতে যে জিনিসগুলো আমরা বিভিন্ন ডিফিকাল্টিজ ফেস করি, তো সেরকম কোনো ডিফিকাল্টিজ আপনাদের ফেস করতে হয়েছিল কিনা? এই ব্যাপারটা যদি আপনারা সংক্ষেপে বলেন। আমি ১ম এই চলে যাচ্ছি মাহরুখ ম্যামের কাছে। ম্যাম। জি, ধন্যবাদ। অনেক ধন্যবাদ এই আয়োজনের জন্য। কারণ প্রথমত আ মানে আমরা কতটুকু দর্শকদের কাছে পৌঁছতে পারছি আমি জানি না। কিন্তু এটা অত্যন্ত জরুরি আয়োজন। কারণ প্রকাশনা শিল্পে যে একটা ক্যারিয়ার তৈরি করা যায় সেটা সেই ভাবনাটা অন্তত আশা করি এই আ আলোচনার মাধ্যমে আমরা আরো অনেকের কাছে এই ভাবনাটা অন্তত পৌঁছাতে পারবো। তো জার্নিটা তো আসলে সংক্ষেপে বলা খুব মুশকিল। তো আমার ক্ষেত্রে জার্নিটা ভিন্ন রকম। আমি তো পারিবারিক সূত্রে আসলে যুক্ত হয়েছি প্রকাশনার সঙ্গে। আম আমার নিজস্ব আগ্রহের জায়গা আম একরকম ছিল। আমি ব্যবসা প্রশাসনে পড়াশোনা করেছি। আ এ আবার তারপর আ জনস্বাস্থ্য নিয়ে পড়াশোনা করেছি। শিক্ষকতা করেছি এবং তারপর একই সময়ে আমি আমার মানে বাবা মহিউদ্দিন আহমেদ ওনার প্রতিষ্ঠানের সঙ্গে এক ধরনের কনসালটেন্সি ক্যাপাসিটিতে যুক্ত হই। কিন্তু প্রায় গত ১০ বছর ধরে আমি মোটামুটি ৭-৮ বছর ধরে আমি মোটামুটি এটার ফুল টাইম দায়িত্ব নিয়ে কাজ করছি। তো তো এটাই তো মানে আমার সংক্ষেপে বলতে হলে এতটুকু বলি, পরে যদি প্রয়োজন হয় আরো হয়তো বলবো। ধন্যবাদ। অফ কোর্স ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। আমরা চলে যাচ্ছি ওসমান গনি স্যারের কাছে। স্যার আপনি কিভাবে শুরু করলেন এবং এ পর্যন্ত আসলেন তার যদি ছোট্ট একটা গ্লিম্পস আমাদেরকে দিতেন। হ্যাঁ, প্রথমেই ধন্যবাদ জানাই যে আদর্শ এবং রকমারি.com এরকম একটি আয়োজন করেছে থ্যাংক এবং ইউ স্যার। এটা খুবই সময় উপযোগী। আ তো আসলে যদি শুরুর কথাটা বলতে হয় তাহলে বলতে হবে যে আমি যখন স্কুলে পড়ি তখন থেকে আমি দৈনিক সংবাদের পাঠক ছিলাম। সংবাদে আমাদের সন্তোষ দা এবং আমাদের আ আরো আ অনেক বিখ্যাত লোকজনের আ লেখা ওইখানে ছাপা হইতো। তখন একসময় মনে করতাম যে মানে সাংবাদিকতাই করাই ভালো। তো আমি সাংবাদিকতার ব্রত নিয়ে সামনে অগ্রসর হই। কিন্তু আমি যখন দেখলাম যে সাংবাদিকরাও স্বাধীন নয়, তারা মালিকের ইচ্ছার উপরে নির্ভর করে মানে আ বিভিন্ন সংবাদ আ ছাপানোর ক্ষেত্রে মালিকের ইচ্ছাকে অনেক সময় গুরুত্ব দিতে হয়। আমি আ মানে ছোট সময় থেকেই একটু স্বাধীনচেতা আ মানুষ। সেই হিসাবে
আমি চিন্তা করেছি যে আমি একটা স্বাধীনতা আছে, নিজের ইচ্ছাকে কাজে লাগানো যায়, এরকম একটা ব্যবসার সাথেই যুক্ত হই। তখন আমি প্রকাশনার সাথে যুক্ত হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি এবং আহ, স্বাধীনতার পর এখানে বলে রাখা ভালো, ৭১-এর সেই মুক্তিযুদ্ধে আমি অংশগ্রহণ করেছি। স্বাধীনতার পর ৭৮ সালে আমি একটি যৌথ ব্যবসা, এই প্রকাশনা ব্যবসা শুরু করি। এই হলো আমার শুরুর দিকের গল্প। আরো বিস্তারিত বলতে হলে তো অনেক সময় চলে হ্যাঁ, যাবে। অবশ্যই স্যার। আমরা সেদিকেও হয়তো আস্তে, আস্তে যাব। তবে আজকে যেহেতু আমরা ক্যারিয়ার নিয়ে কথা বলছি, আমার এই বিষয়ক ১ম প্রশ্ন মাহরুখ ম্যামের কাছে। আমরা অনেক সময় চাকরি প্রার্থী যারা, তাদের কাছে শুনতে পাই যে তারা প্রয়োজনীয় বা সুবিধামতো চাকরি খুঁজে পাচ্ছেন না। আবার যারা চাকরিদাতা, তাদের কাছে আমরা অনেক সময় শুনতে পাই যে একেকটা পোস্টের জন্য যথাযোগ্য মানুষ তারা খুঁজে পাচ্ছেন না। তো এই ব্যাপারটাকে কিভাবে এক্সপ্লেইন করবেন? যে আসলেই কি হচ্ছে মানুষ ইনাফ স্কিলড না? চাকরি দেয়ার সময় হচ্ছে স্কিলড মানুষজন পাওয়া যাচ্ছে না? নাকি সমস্যাটা আসলে অন্য কোথাও? ধন্যবাদ। আমি মনে হয় শুরু করি এভাবে যে আসলে আমাদের ইন্ডাস্ট্রি বা আমরা যদি বলি যে আমাদের কাজের ধরন হয়তো অন্যান্য অনেক ইন্ডাস্ট্রি থেকে কিছুটা ভিন্ন। তো হ্যাঁ, সেই জায়গা থেকে আমাদের মানে গত দশকে বা গত ২ দশকে যেটা হয়েছে যে আপনারা জানেন যে আমাদের শিক্ষা পদ্ধতিতে অনেক বেশি বিবিএ, কম্পিউটার সায়েন্স এই ফোকাস গুলো অনেক বেশি প্রাধান্য পেয়েছে এই ডিসিপ্লিন গুলো। আম, এবং হয়তো সাংবাদিকতায়ও অনেকে আগ্রহী হয়েছেন গত ২ দশকে। কিন্তু প্রকাশনা বলতে যদি আমরা বলি যে প্রকাশনাকে একটা সেক্টর হিসেবে যদি আমরা বিবেচনা করি, সেই জায়গা থেকে হয়তো আমরা মানে খুব বেশি দেখছি না যে আমাদের সেরকম ভাবে আমাদের পরিচিতি বলেন বা সেই 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 প্রকাশনা সেক্টরের জন্য স্কিল তৈরির যে যে এডুকেশনাল কাঠামো প্রয়োজন হয় বা যে যেই জায়গাগুলোতে হয়তো আমরা সেটা খুব রিসেন্ট টাইমসে আমরা দেখছি যে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রিন্টিং এন্ড পাবলিকেশন ডিপার্টমেন্ট এই ধরনের কিছু উদ্যোগ শুরু হয়েছে, কিন্তু যদি ঐতিহাসিক ভাবে বলি সেই সেই ধরনের কোনো শিক্ষাগত জায়গা থেকে হয়তো সেরকম স্পেশালাইজেশন তৈরি হয়নি, সেটা একটা দিক। কিন্তু প্রকাশনা তো অনেক পুরনো একটা পেশা এবং এখানে তো আগে আগে তো এরকম ছিল না। অনেকেই সাংবাদিকতা থেকে এই পেশায় এসছেন। আমার বাবাও সাংবাদিকতা করতেন এবং পরবর্তীতে শিক্ষকতা করতেন এবং পরে উনি পাবলিশিং এর পেশায় এসছেন। অনেকেই হয়তো সাহিত্য বা অন্যান্য সোশ্যাল সায়েন্স বা এই ধরনের ডিসিপ্লিন থেকে এসছেন। তো এমন না যে এখানে আমাদের কোনো পার্টিকুলার ডিসিপ্লিন থেকেই যে আসতে হবে সেরকম কোনো বিষয় না। কিন্তু স্কিল সেটের জায়গা থেকে যদি বলি, আমাদের যে ধরনের অ্যাপ্লাইড স্কিলস প্রয়োজন হয়, অর্থাৎ এই যে এডিটিং বা মানে সম্পাদনার কাজ বা বিপণন, বইয়ের বিপণনটা কিন্তু অন্য যে কোনো প্রোডাক্টের বিপণন থেকে কিছুটা ভিন্ন। আমরা হয়তো সাবান শ্যাম্পু যেভাবে বিপণন হবে, বইয়ের বিপণন সেভাবে হবে না। তো এই ধরনের স্পেশালাইজড স্কিলের জায়গাতে আসলে মানে অনেক ক্ষেত্রে আমাদের দেখা গেছে যে হয়তো অন দ্য জব ট্রেনিংটাই আমাদের একটা বড় মানে টুল হয়ে দাঁড়িয়েছে। তো সেই জায়গা থেকে হয়তো বেসিক কিছু স্কিল যদি যাদের আছে তারা অনেকে হয়তো আগ্রহ নিয়ে এসছেন। তো এটা হতে পারে। আমার মনে হয় যে যেটা আপনি যে প্রশ্নটা করছেন পার্টিকুলারলি, যে একটা স্কিল এবং মানে যে নিড এর মিসম্যাচ হয়তো একটা আছে, যে বাজারে যে ধরনের ইয়ে আছে। তো এখানে এর বাইরেও হয়তো আমার মনে হয় যে আমাদের সেক্টরের জন্য এক্স্যাক্টলি এই সংকটটা বড় কিনা নাকি অন্যান্য সংকট আরেকটু বেশি প্রাধান্য পায়, সেটা হয়তো আমাদের পরবর্তী আলোচনায় আসবে, যে আমরা আসলে কতটুকু মার্কেট কম্পিটিটিভ হতে পারছি আমাদের অফারে। এবং যারা ধরেন, আমি যে কথাটা সবসময় বলি যে আমাদের বিশেষ করে যে ধরনের সম্পাদনার দক্ষতা প্রয়োজন হয়, হয়তো একজনকে বাংলা এবং ইংরেজি ভাষায় যথেষ্ট পরিমাণ দক্ষ হতে হবে যে কিনা সম্পাদনার কাজ বা এই ধরনের বিক্রয়ের কাজগুলো দক্ষতার সঙ্গে করতে পারবে। তো এই স্কিল গুলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা হয়তো মানে
সেরকম স্কিলের মানে কর্মীদেরকে খুঁজে পেতে কিছুটা কষ্ট হয়, এবং এই হয়তো যাদের এই দক্ষতাগুলো আছে তাদের অন্যান্য ভালো সুযোগ আছে খুঁজে নেবার মতন। সো এই জায়গা থেকে হয়তো আমাদের একটা মিসম্যাচ রয়েছে, যে আমরা হয়তো মার্কেটে কম্পিট করতে সবসময় পারি না। আমাদের স্যালারি স্কেল বা আমাদের যে অফার গুলো আমরা দিই সেগুলো হয়তো there are other opportunities হয়তো যেটা ওনারা খুঁজে নিতে পারেন। তারপরেও অনেকে হয়তো এই শিল্পে আসতে চায়। তো সেক্ষেত্রে সেদিক থেকে যদি বলি যে ২ টো বা ৩ টে স্কিলের কথা, যে এই স্কিল গুলো যদি কেউ শুরু থেকে বা গোড়া থেকে ডেভেলপ করতে থাকে, তাহলে খুব ইজিলি এই সেক্টরটাতে ঢুকতে পারবে। এরকম কিছু কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলা যাবে? আমাকে জিজ্ঞেস করছেন? জি, জি, জি। ২টা বা ৩টা স্কিলের মধ্যে আমরা আমাদের জায়গা থেকে প্রাধান্যটা খুব বেশি আসলে ভাষার দক্ষতা, এবং মানে আইডিয়ালি হচ্ছে ২ ভাষাতে, বাংলা এবং ইংরেজি ভাষাতে। শুধুমাত্র ভাষার দক্ষতা না, এখানে অনেকটা আমরা মনে করি যে বইপত্রের সঙ্গে সম্পৃক্ততা বা তাদের মানে বড় হয়ে ওঠার প্রক্রিয়াতে। কাজে এটা এমন না যে মানে আপনার একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে এসে খুব ভালো রেজাল্ট করলেই যে হয়তো প্রকাশনা একটা প্রতিষ্ঠানের জন্য, বা আমরাও হয়তো আমরা যেই দিকগুলো দেখি যে তার সঙ্গে তার আসলে বইয়ের সঙ্গে জার্নিটা কিরকম হয়ে এসছে তার বেড়ে ওঠার প্রক্রিয়াতে। তো এই জিনিসগুলো আমাদের জন্য বোধহয় গুরুত্বপূর্ণ হয়ে যায় আর কি। বইয়ের প্রতি একটা দরদ, মানে প্রকাশনা বই এই জগৎটার প্রতি একটা দরদ বোধহয় আমাদের, মানে এটা ঠিক স্কিল সেট হিসেবে আমি বলতে পারবো কিনা জানি না, কিন্তু এটা আসলে প্রয়োজন। এটা আমাদের মানে যত যাই বলি আমরা এই জায়গাটাতে একটা প্যাশনের জায়গা আসলে আমার মনে হয় আমরা এটা বাদ দিয়ে স্কিল সেটটা আমাদের ক্ষেত্রে আমরা অন্তত ভাবতে পারি না আর কি। থ্যাংক ইউ ম্যাম। তাহলে এই প্রশ্নটা হয়তো অনেকের মনেই ছিল যে আমরা যদি অনেকেই এই সেক্টরটাতে আসতে চাই, তাহলে কি প্রয়োজন? মানে কোন ধরনের স্কিল সেট প্রয়োজন বা কোন ধরনের মানসিকতা প্রয়োজন? আশা করি আমাদের দর্শকরা উত্তরটা পেয়েছেন। আমি এখন চলে যাচ্ছি ওসমান গনি স্যারের কাছে। স্যারের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে, এখানে তো আসলে অনেক ধরনের কাজ আছে ব্যাকগ্রাউন্ডে। আমরা তো সামনে থেকে বইটা দেখি, কিন্তু এই বইয়ের পেছনে তো অনেক ধরনের কাজ থাকে। তো এমন কোন স্পেসিফিক সেক্টরের কথা কি এই মুহূর্তে মাথায় আসছে? যে সেক্টরের জন্য লোকজন খুঁজে পেতে আসলে সমস্যা হয় বা খুঁজে পাওয়াটা একটু চ্যালেঞ্জিং? তার মানে ওরকম জায়গায় আমরা হয়তো সবসময় যেরকম যোগ্য লোক দরকার সেটা হয়তো পাই না। বাট তারপরেও আমরা হয়তো খুঁজতে থাকি এরকম। হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো। স্যার আমরা শুনতে পাচ্ছি। আমার ফোনের চার্জ কিন্তু প্রায় শেষ, 14% রয়েছে। আমার এর মধ্যে সংক্ষিপ্ত আকারে কিছু বলতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রকাশনা শুধুমাত্র একটি ব্যবসা নয়, এটা একটা সৃষ্টিশীল কর্ম। যার মধ্যে অবশ্যই। সৃষ্টিশীলতা নেই, সে এই কাজটি, এই প্রকাশনা ব্যবসাটি করা তার জন্য খুবই কঠিন হবে। কারণ হলো, একজন মানুষ যখন সৃষ্টিশীল হয় তখনই সেই প্রকাশনায় যুক্ত হতে পারে। এটা হলো আমার ব্যক্তিগত ধারণা। এবং এই সৃষ্টিশীলতা একটা আম সামনের দিকে এগিয়ে যাওয়া, ধীরে ধীরে সামনে এগিয়ে যাওয়ার জন্য এই এই প্রকাশনা ব্যবসায় প্রকাশনায় আসতে হবে। আর আমি যদি মনে করি যে আপনারা যে প্রশ্নপত্র দিয়েছিলেন সেখানে বলেছিলেন যে একজন যদি এই প্রকাশনায় আসতে চায় তাহলে তার কি, মানে তার সম্ভাবনাটা কতটুকু? হ্যাঁ, সত্যিকার অর্থেই সম্ভাবনা তো ভালো। এটা একটা সম্মানের ব্যবসা, সম্মানজনক ব্যবসা। অর্থাৎ আপনি একটা জিনিস চিন্তা করেন যে একজন প্রকাশক সহজে একজন বুদ্ধিজীবীর কাছে পৌঁছে যাচ্ছে। একজন প্রকাশক একজন বাংলাদেশের একজন সেরা সাংবাদিক, প্রথম সারির সাংবাদিক, তাদের কাছে পৌঁছে যাচ্ছে। মানে অর্থাৎ তাদের সাথে যে সখ্যতা, যে সেই জায়গাটায় তাদের পৌঁছতে হচ্ছে, তাদের সাথে ডিল করতে হচ্ছে। সেই ক্ষেত্রে তাদের মেধা এবং মননের বিষয়টাও মাথায় রাখতে হয়
যে একজন প্রকাশকের মেধাকে বিকশিত করা এবং মননকে শানিত করার একটা চেষ্টা নিয়েই কিন্তু প্রকাশনায় আসতে হয়। আর আপনি যেটা বলেছেন যে প্রকাশনা সম্ভাবনা, এক্স্যাক্টলি সম্ভাবনা তো অনেক। সেই সম্ভাবনার জন্য আমাদের কিন্তু ধৈর্য ধারণ করা দরকার। আমরা প্রকাশনা যদি মনে করি আমি মানে ১ কোটি টাকা নিয়ে শুরু করে দিলাম, রাতারাতি অনেক বই প্রকাশ করে ফেলবো, এটা কিন্তু ভালো কোনো লক্ষণ নয়। একজন প্রকাশককে আস্তে, আস্তে সামনে এগিয়ে যেতে হবে। কারণ একজন প্রকাশক হতে হলে তাকে ভালো সম্পাদক হইতে হবে। নিজেকে ভালো সম্পাদক না হলে বোঝা যাবে না যে তার অধীনে যারা কাজ করছে তারা কতটুকু কাজ করতে পারছে, এইটুকু বুঝার ক্ষমতাও কিন্তু একজন প্রকাশকের থাকা দরকার। একজন প্রকাশক যদি ভালো সম্পাদক না হয় তাহলে তার বই কিন্তু ভালোভাবে প্রকাশিত হবে না। এটা আপনারা লক্ষ্য করবেন যে যাদের এই বিষয়ে ভালো ভূমিকা নেই তাদের বই দেখলে আপনারা এটা বুঝতে পারবেন। কাজেই একজন প্রকাশকের অবশ্যই সম্পাদক, সাহিত্য, সংস্কৃতি বা এই বিষয়গুলি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। যদি ভালো ধারণা না থাকে তাহলে এগিয়ে যাওয়া কিন্তু খুবই কঠিন হয়। কাজেই আমি বলবো একজন প্রকাশনায় আসতে হলে এবং প্রকাশনায় নিজে প্রকাশক হইতে হলে, এমনকি প্রকাশনার সাথে যুক্ত হইতে হলেও এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আসতে হবে। আমাদের মাহরুখ বলেছেন যে সেখানে বাংলা ভাষা যেই ভাষায় প্রকাশনা করবে এই ভাষায় ভালো জ্ঞান থাকা দরকার, ভালো ধারণা থাকা দরকার। ভালো ধারণা না থাকলে কিন্তু এটা করা খুব কঠিন হয়ে যাবে। তো এরপরে আমার হয়তোবা আর সময় থাকবে না, কারণ আর 12% আছে আমার, কথা বলতে পারবো খুব সংক্ষিপ্ত কাজে। যদি আর কিছু বলতে হয় তাহলে আমার বলে বোধহয় বিদায় নিতে হবে। স্যার অবশ্যই। আমরা আরো জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে এই জার্নিতে তো যেকোনো জার্নির মতোই এখানেও যেহেতু আপস অ্যান্ড ডাউনস আছে। তো আপনার অভিজ্ঞতা থেকে এরকম কোনো ঘটনা আমাদেরকে বলতে পারেন কিনা? যে কোনো বই প্রকাশ করে হয়তো খুব হতাশ হয়েছেন বা কোনো একটা সময় হয়তো গিয়েছে যখন যেভাবে চাচ্ছিলেন এক্সপেকটেশন অনুযায়ী সবকিছু হচ্ছিল না। তো এই কঠিন সময়টায় কিন্তু যারা নতুন করে আসবে তাদেরকেও পড়তে হতে পারে। তো সেই সময়টাই হচ্ছে আপনি কিভাবে সবকিছু একত্রে ধরে রেখেছেন এবং সেখান থেকে এগিয়ে যাবার অনুপ্রেরণা পেয়েছেন? আমরা কিন্তু এই কথা বলেছি যে অন্য ব্যবসার সাথে এটাকে আমরা যদি মিলিয়ে ফেলি তাহলে কিন্তু ঠিক হবে না। এটা একটা আলাদা বিষয়। এটা একটা ছোট অভিজ্ঞতার কথা বলি। আমি কখনো প্রকাশনা শুরু করিনি, করব ভাবছি। খেলাঘরের সাথে যুক্ত আমাদের আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তৎকালীন অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদের লেখা একটি বই, এগিয়ে চলার বছর 25। এটা হলো শিশু কিশোর সংগঠন খেলাঘরের 25 বছরের ইতিহাস। এই বইটি আমি প্রথম প্রকাশ করি এবং প্রকাশ করে যেই টাকা এটাতে বিনিয়োগ করেছিলাম সেই টাকাটা কিন্তু ফেরত আসে। আমাদের ধারণা ছিল যে অর্থাৎ যেহেতু সারা দেশে খেলাঘরের অনেক সংগঠন রয়েছে, অনেক কর্মী রয়েছে, হয়তো ভালো বইটি বিক্রি হবে, কিন্তু সেইখানে এটা ভালো বিক্রি হয়নি। কাজেই এই যে একটি বই ভালো বিক্রি হয়নি, সম্ভাবনা এইগুলি আমরা সার্ভে করে দেখিনি। তখন হুজুকে একটা বই বের করা দরকার, বই বের করে ফেলেছি, প্রকাশ করে ফেলেছি। এইরকম ভাবে কিন্তু আমরা যদি কোনো অনেক বই, আমি বলবো যে আরো অনেক বইয়ের কথা আমরা বলতে পারবো। আমি বলতে পারবো যে আমি মনে করেছি আমার নিজের ধারণায় যে এই বইটা হয়তো বা বাজার পাবে, কিন্তু এরকম অনেক বই বাজার পায়নি। এতে হতাশ হয়ে গেলে একজন প্রকাশক হতাশ হয়ে গেলে চলবে না। একজন প্রকাশককে হতাশা থাকলেও চলবে না। হতাশাকে দূর করে সামনে এগিয়ে যেতে হবে, সম্ভাবনাগুলি দেখতে হবে। আমি কি করছি এবং কেন করছি। এই যে আমি বলছি যে প্রকাশনা শুধু একটি যদি ব্যবসা হয়, আমি এটার সাথে একমত না। এটা একটা সৃষ্টিশীল কর্ম।
আমি সেই সৃষ্টিশীলতার মধ্যে আছি কিনা এবং আমি সমাজকে, দেশকে কিছু দিতে পারছি কিনা, আমার সমাজ বদলে আমার কোনো ভূমিকা আছে কিনা, আমার এই বই আমি যেগুলি প্রকাশ করছি এইগুলির ভাবনা আমাদের থাকতে হবে। যদি এই ভাবনায় আমরা না থাকতে পারি তাহলে আমি মনে করি যে প্রকাশনা করাটা খুব কঠিন হয়ে যাবে। কারণ প্রকাশনা, আমি আবারও বলবো যে প্রকাশনা শুধুমাত্র আহ, ব্যবসা হিসাবে আমি এটা চিন্তা করি না, আমি এটা একটা সৃষ্টিশীল কর্ম হিসাবে ভাবি। আর আমরা ধরুন ওই যে কাজ করতে করতে আমরা প্রকাশক, এইখানে আমাদের মাহরুখ বলেছেন যে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বিভাগ খুলেছে। আগে তো এই অবস্থা ছিল না। আগে আমাদের প্রুফ রিডিং কিভাবে হতো, এটিডেবের ডিকশনারির লাস্ট পেজে মানে কিভাবে প্রুফ কাটতে হয়, কোন চিহ্ন কি অর্থ বোঝায়, এইগুলি ছিল। আমি প্রথম যখন দেখি, মানে যখন বোঝার চেষ্টা করেছি, তখন ওই জায়গা থেকে আমরা শিখেছি। প্র্যাকটিক্যালি অনেক কিছু মানে আমরা শিখতে পারি নাই। তো সেই ক্ষেত্রে আমাদের ভালো ট্রেনিং সেন্টার দরকার, আমাদের ভালো প্রুফ রিডিং, ভালো এডিটিং ইত্যাদির জন্য ওয়ার্কশপ দরকার। আমাদের একটা এই প্রকাশকদের একটি বড় সারা বছর একটা ট্রেনিং সেন্টার যদি খোলা যায়, তাহলে অভিজ্ঞতা অর্জন মানে যারা এই কাজে আসতে চায় তারা হয়তো আসতে পারে। আর আরেকটা বিষয়, এই প্রকাশক আমরা যারা এই প্রকাশনার সাথে যুক্ত, তাদের আমি মনে করি যে আমাদের বিভিন্ন সারা বিশ্বে যত বড় বড় বইমেলা হয় এবং ছোট বড় সমস্ত বইমেলায় আমাদের যোগ দেওয়া উচিত, বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে যোগ দেওয়া উচিত প্রকাশনার অভিজ্ঞতার জন্য। এই কাজগুলি আমাদের করা দরকার। আমি বলবো যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয়, অক্সফোর্ডে একটা কোর্স চালু আছে প্রকাশনার উপরে। আমার মেয়ে মিতিয়া ওসমান, সে একটা কোর্স করেছে। তো আমি দেখেছি যে তার এই কোর্স করার পরে তার ধ্যান ধারণার অনেক প্রকাশনার চিন্তা ভাবনার মধ্যে আমরা যে কাজ আমি ব্যক্তিগতভাবে করতে পারিনি, সে হয়তো অনেক গুছগাছ করে অনেক পরিকল্পিতভাবে এই কাজ করেছে। একটা ধরুন, আমি একটা শিশুদের বই প্রকাশ করব, শিশুদের বই প্রকাশ করার আগে আমাকে তো আগে ভাবতে হবে যে শিশুদের জন্য আমার কি ধরনের বই প্রকাশ করা দরকার। ভালো কালারফুল বই প্রকাশ করা দরকার। প্রথমে আমি আমার প্রকাশনার শুরুতেই চিন্তা করেছিলাম যে শিশুদের জন্য বেশিরভাগ বই প্রকাশ করব, কিন্তু এখান থেকে আমাকে দূরে সরে আসতে হয়েছে যে এখানে ভালো মানে আঁকিয়ে ভালো ইলাস্ট্রেটর, ভালো অঙ্কন শিল্পী যারা কমিটেড, যে মানে দেখা গেল একজনকে আমরা বললাম যে এটার 10টা ছবি আঁকতে হবে, 1 বছর চলে যাচ্ছে তো একটা ছবি আঁকতে, বা ঠিক মতো আমরা কমিটমেন্ট ঠিক মতো রাখতে পারছি না, বা আমরা তখন আমরা আমাদের চিন্তা ভাবনা থেকে একটু দূরে এসে আমরা অন্যান্য বই প্রকাশ করছি মানসম্মত। আহ, মানে আপনারা জানেন যে আগামী প্রকাশনী কি ধরনের বই প্রকাশ করে। আগামী প্রকাশনী বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু সংক্রান্ত সর্বাধিক বইয়ের প্রকাশক, এবং আমাদের প্রতিষ্ঠানের স্লোগান মুক্তিযুদ্ধ আর মুক্ত চেতনা, দুইয়ের প্রত্যয়ে আমাদের প্রকাশন। তো আমি বলবো যে এই প্রকাশনার একটি বড় সম্ভাবনা রয়েছে, কিন্তু এই সম্ভাবনাটা কাজে লাগাতে হলে আমাদেরকে আরো অভিজ্ঞতা নিয়ে আমাদেরকে আরো সামনে অগ্রসর হওয়া দরকার। এবং যারা আসতে চান এই প্রকাশনা ব্যবসায় বা প্রকাশনার সাথে যুক্ত থাকতে চান, তাদেরকে কিন্তু অনেক ধৈর্য নিয়ে আসতে হবে। এটা অনেকে বলে প্রকাশনা অনেকটা পোকা বাছা কাজ। পোকা বাছা কাজ এই কারণে যে আমি নিজেও মানে যখন একজন রিডার বা একটা আহ, আমাকে পড়ে আমার কাছে আসে, তারপরে আমি নিজেও এটা দেখার চেষ্টা করি। সেই চেষ্টাটা যদি ধৈর্য সহকারে না দেখা যায়, যদি মনে করি যে এই পোকা বাছা কাজটা আমি করব না, তাহলে কিন্তু মানসম্মত বই একজন প্রকাশকের পক্ষে প্রকাশ করা সম্ভব না। কারণ আমি যদি নিজে না বুঝি, যারা কাজ করছে তারা কিন্তু একটা মানে আমাকে বোঝানোর চেষ্টা করে আমি ব্যর্থ। আমি আমি নিজে যদি বুঝি যে আমি প্রুফ রিডিং বুঝি, আমি সম্পাদনা বুঝি, তাহলে আমার যারা কাজ করে তারা বুঝবে যে
উনি সব বুঝে এখানে আমার ফাঁকি ঝুঁকি দেওয়ার সুযোগ নাই। আমি দেখেছি এই যে আমি যখন দুইজন প্রুফ রিডার নতুন নেই তারা ফাঁকি দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, যখন আমি ধরি যে তুমি তো এটা ঠিক মতো কাটোনি, তুমি তো এই সেন্টেন্স ঠিক করোনি, এটা করোনি, তখন সে সাবধান হয় যে না, আরে ভাই প্রকাশক তো অন্য জায়গায়, আমি তো এইভাবে কাজ করি। আমি বলছি যে অন্য কাজ এবং আমাদের কাজের পার্থক্য আছে, এবং আমি মনে করি এই সম্পাদনা ইত্যাদি ক্ষেত্রে আমাদের ইউপিএল একটি মানে কি খুব দৃষ্টান্তমূলক কাজ করেছে, এবং আমরাও চেষ্টা করছি। আমি বলবো প্রকাশনায় চেষ্টারই শেষ নাই। আমাদের চেষ্টা করতে করতে হয়তো আমার প্রকাশনা থেকে বিদায় নিতে হবে যে ভালো কিছু করার জন্য, কারণ ভালোর কিন্তু শেষ নাই এবং শেষ মানে সন্তুষ্টি। জি, আরেকটা কথা বলবো যে এই প্রকাশকের একটা, আমি একজনকে বলি সে প্রকাশনায় খুবই হ্যাঁ মানে কি হবে, টাকা বই বিক্রি হচ্ছে না, এই হচ্ছে না, এমক হচ্ছে না, অনেক ধরনের মানে তাদের ইয়ে থাকে, দুশ্চিন্তা এবং হতাশা থাকে। আমি বলছি হতাশা চলবে না। আরে তুমি জি তো স্যার। একটা বড় কাজ করে তুমি টেলিভিশনে কথা বলছো বা বই মেলায়, কয়জনের কথা শোনা যায়, টেলিভিশন কয়জনকে দেখা যায়? তুমি প্রকাশক হয়েছে বলে তো তোমাকে টেলিভিশনেও দেখা যাচ্ছে। তো এই যে একজনকে জায়গা মানে যাওয়ার যেই রাস্তা, সেই প্রকাশকের বুঝতে পারা যায় অন্য যেকোনো অনেক বড় সেই লক্ষ্য কিন্তু একজন বুদ্ধির কাছে, একজন রাষ্ট্রের যেমন আমরা অবস্থান তো অন্য অবস্থান কোথায় অনেক হবে আমার। তো আমরা ভেবে আমরা মানে চিন্তা করে কাজকর্মে। হ্যাঁ, এখন মোটামুটি পাচ্ছি। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। আমরা কথা বলতে বলতে আমাদের সাথে জয়েন করেছেন পাঞ্জেরি পাবলিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান শায়ক স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন স্যার? এই তো আছি। স্যার আমরা আজকে যেহেতু আমি প্রফেশনাল ক্যারিয়ার প্রথমেই খুবই সংগ্রাম এবং দুঃখিত। সম্ভাবনা নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ, আমি তো জানি এই সেটা। এই বিষয়ে আমরা মাহরুখ ম্যাম এবং ওসমান গনি স্যারের কথা শুনছিলাম। তো স্যার জি, জি। আমাদের সাথে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। না, আমি খুবই দুঃখিত যে আমি এতক্ষণ হঠাৎ করে ইন্টারনেট কানেকশন ঝামেলা হয়ে গেছে। আমি পাচ্ছিলামই না ইন্টারনেট কানেকশন। না স্যার জাস্ট আজকে নাও সকালে আই একটু প্রবলেম গট ইট। হচ্ছিল। আমি মিস করেছি সবকিছু। হ্যাঁ। থ্যাংক ইউ স্যার। তারপরে যে আমাদের সাথে জয়েন করতে পেরেছেন এজন্য না, আমরা শেষ সবাই অনেক মুহূর্তে কৃতজ্ঞ। হয়তো জয়েন করতে পেরেছি আরকি। যাই জি হোক। স্যার। হুম, আমার পরবর্তী প্রশ্ন ছিল ম্যামের কাছে। আ হুম, আমরা তো ওসমান গনি স্যারের কাছ থেকে শুনলাম যে একজন এন্টারপ্রেনিউর এর পয়েন্ট অফ ভিউ থেকে এই সেক্টরে কি চ্যালেঞ্জ ফেস করতে হয় বা কি সম্ভাবনা তিনি দেখতে পাচ্ছেন এই বিষয়ে। তো ম্যাম হুম, আপনি এর আগের প্রশ্নের উত্তরে যে কথাটা বলছিলেন যে হয়তো এই সেক্টরে সবসময় সেলারি এক্সপেকটেশন অ্যান্ড রিয়েলিটি সেটা হয়তো ম্যাচ করে না কিংবা অন্যান্য বিভিন্ন প্রবলেমও হয়তো আছে। তো যারা এই সেক্টরে এসে কাজ করতে চায়, অর্থাৎ বইয়ের পেছনে থেকে কাজ করতে চায়, তাদের জন্য তো বটেই। এবং যারা রাইটার তাদেরও অনেকে কিন্তু হচ্ছে লেখালেখিকে ক্যারিয়ার হিসেবে নিতে চায়। অন্য কিছু করার পাশাপাশি না লিখে তারা লেখালেখিটাকেই হয়তো ক্যারিয়ার হিসেবে নিতে চায়। তো এই ২ ধরনের মানুষ যারা হচ্ছে বইয়ের পেছন থেকে কাজ করতে চান এবং বইয়ের সামনে থেকে কাজ করতে চান, তাদের জন্য আপনারা কি করেন যাতে তারা তাদের ক্যারিয়ার গ্রোথ এর ব্যাপারে হেল্প পেতে পারে? জি, অনেক ধন্যবাদ। এটা আসলেই জটিল প্রশ্ন। এই আমাদের সেক্টরের প্রসঙ্গে যদি বলি, মানে সামগ্রিকভাবে যদি বলি আরকি, কিছুটা হয়তো আমাদের অভিজ্ঞতারও আম মানে প্রতিফলন আসবে। আর সেটা হলো যে আমাদের আম মানে আমাদের কিন্তু সেই অর্থে যেটা আমরা অনেক সময় আসলে উপলব্ধি করি যে পেশাদারিত্বের জায়গা থেকেই তো এই ক্যারিয়ার গ্রোথ এর জায়গাগুলো আসলে অনেক বেশি আম তৈরি হয়। তো কাজেই আমরা কিন্তু যে খুব বেশি সে জায়গাতে পেশাদার হতে পেরেছি এখনো, সেটা আমার
এখনো মনে হয় না আর কি। তো মানে এটা আমার মনে হয় যে এটা আমাদের একটা কিছুটা ব্যর্থতার জায়গা, কিছুটা আমাদের হয়তো মানে রিফ্লেকশনেরও জায়গা, যে একজন যখন একটা মানে এই ধরনের সেক্টরে আসছে, তাদের একই সঙ্গে তাদের হয়তো শেখার একটা আগ্রহ থাকে, যে এই ধরনের সেক্টরে আসলে তারা একটা মানে বিশেষ স্কিল তারা অর্জন করবেন এবং কাজ করতে করতে কিছুটা শিখবেন, এবং তারপর হয়তো তাদের ভালো লাগলে, তো এই ভালো লাগানো এবং তাদেরকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানকে মানে বড় করে তোলা, সেই ব্যাপারটাতে অবশ্যই এটা এমপ্লয়ার হিসেবে আমাদের দায়িত্ব যে এই দিকটা যাতে আমরা নজর রাখি বা এই দিকটা লক্ষ্য রাখি। তো কি করা সম্ভব, একটা তো হচ্ছে যে অবশ্যই যে বিভিন্ন স্পেশালাইজেশন, যেটা আমি মানে আগেও একবার বলছিলাম, যে শুধু সম্পাদনা না, সম্পাদনা, বিপণন, আমরা এখন প্রমোশনে অনেক বেশি আমাদেরকে মনোযোগ দিতে হয়। আমরা সামাজিক মাধ্যমগুলো ব্যবহার করে আমরা হয়তো প্রমোশন করছি বেশিরভাগই প্রকাশনার ক্ষেত্রে, এবং আরো অন্যান্য যে কাজগুলো মানে আমাদের কাজের ধরন, এবং হয়তো বা খানিকটা মানে শায়ক ভাই নিশ্চয়ই ওনার জায়গাটা বলবেন, আমাদের প্রকাশনার ধরনেও কিছুটা তারতম্য আছে, এবং মানে সেই জায়গা থেকে হয়তো মানে সবগুলোকে আসলে সামগ্রিক ভাবে বলা মুশকিল, কারণ একটা হচ্ছে ট্রেড পাবলিশিং, যেটা আমরা ম্যাস মার্কেটের জন্য করছি, যেটা খানিকটা শায়ক ভাই হয়তো সেই দিকটা বেশি বলতে পারবেন। তো আমরা অনেক বেশি হয়তো করছি একাডেমিক এবং ক্রিয়েটিভ পাবলিশিং। তো এই দুটো মানে ধরনের মধ্যে কিন্তু প্রাতিষ্ঠানিক গড়নের মধ্যেও অনেকটা পার্থক্য থাকে। তো সেই জায়গাতেও তারপরেও যত মানে ছোট বা বড় বা যে পরিসরেই আমরা কাজ করছি, এই বিষয়টা অবশ্যই এটা মানে আমাদের মানে এমপ্লয়ার হিসেবে যেটা বলছিলাম, যে এটা অবশ্যই আমাদের একটা মনোযোগ রাখাটা প্রয়োজন, যে যারা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে তারা তাদের লাইফের মানে লাইফে তো একটা মানে কেরিয়ার তো একটা লাইফেরই অংশ। তো সেই জায়গা থেকেও তারা কতটুকু রিওয়ার্ডেড হচ্ছে, মানে তাদের কতটুকু এই প্রতিষ্ঠানে বা এই পেশায় কাজ করাটা কতটুকু তাদের জন্য ফুলফিলিং হচ্ছে, এই বিষয়টা নজর রাখাটা আমাদের দিক থেকে দায়িত্ব। এটা হচ্ছে একটা দিক। আর দ্বিতীয় যদি আমি বলি যে মানে তাদেরকে তাদের কেরিয়ার গ্রোথটা দেখানোর জন্য এখানেও কিন্তু আসলে ওই যে পেশাদারিত্বের ব্যাপারটা যদি আমরা যুক্ত না করি, মানে অনেক ক্ষেত্রে হয়তো দেখা যায় যে একটা বিশেষ রোলের জন্য হয়তো আমাদের কোনো একটা মানে স্কিল প্রয়োজন, তো সেখানে হয়তো আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা হয়তো আউটসোর্স করছি, অর্থাৎ মানে এডিটিং এর কাজ বা প্রুফরিডিং এর কাজ আমরা অনেক ক্ষেত্রেই আউটসোর্স করছি। তো সেক্ষেত্রে হয়তো দেখা যায় যে আমরা এই ধরনের স্কিলের যারা আছেন তাদেরকে অনেক ক্ষেত্রেই প্রকাশনার অনেক প্রতিষ্ঠানে হয়তো আমরা এমপ্লয় করতে পারছি না। এটা একটা অনেক সময় বলা হয় যে কেন একটা প্রকাশনা সংস্থার সব মানে এতজন প্রুফ রিডার বা এতজন সম্পাদক থাকবে না, কিন্তু সেটার যে আরেকটা বাস্তবতা আছে, যে তাদের হয়তো মানে তারা হয়তো ফ্রিল্যান্স হিসেবে তাদের জন্য এটা অনেক বেশি লাভজনক, বরং একটা নির্দিষ্ট প্রকাশনার সঙ্গে কাজ করা হয়তো সেই প্রকাশনারও সেই পরিমাণ স্কেল না থাকলে তখন কিন্তু এটা সম্ভব না। কাজেই মানে এক একটা প্রকাশনার প্রতিষ্ঠানের স্কেল কতখানি সেটার উপরও নির্ভর করে যে সেই প্রতিষ্ঠান মানে কি ধরনের স্কিলের জনগোষ্ঠীকে বা মানে কর্মীদেরকে ওনারা মানে এমপ্লয় করতে পারবেন এবং একই সঙ্গে রিটেইন করতে পারবেন। আমি হয়তো একটু মানে ভেগ জায়গা থেকে বললাম, কিন্তু মোটের উপর আমি এটা এই দিকটা হয়তো পরে আবার বলবো। ধন্যবাদ। আমি শায়ক ভাইয়ের কথা শুনতে চাই। আমার মনে হয় আমি অনেক কথা বলেছি, আপনি না থাকাতে আমাকে আরেকটু বেশি কথা বলতে হয়েছে। আমরা শায়ক স্যারের কাছেই চলে যাচ্ছি। স্যার, আপনার কাছে আমার যে প্রশ্ন, আপনারা যে ভলিউম নিয়ে কাজ করেন, অর্থাৎ প্রচুর পরিমাণ বই এবং এখানে অনেক ধরনের বই নিয়ে আপনারা কাজ করেন। এবং আমরা আরো যেটা দেখতে পাচ্ছি যে হয়তো প্রযুক্তিগত পরিবর্তনের কারণেই হোক বা সামাজিক ব্যবস্থার পরিবর্তনের কারণেই হোক, পাঠকদের কিন্তু রুচি খুব দ্রুত বদলে যাচ্ছে। হয়তো একসময় পাঠক হয়তো খুব সাহিত্য নির্ভর বই অনেক বেশি পছন্দ করত। ইদানিং আবার হয়তো স্কিল বিষয়ক যে বইগুলো, প্র্যাকটিক্যাল স্কিল কিংবা এই নন ফিকশন টাইপের বইগুলো, এগুলো অনেক পছন্দ করছে। এবং হয়তো অদূর ভবিষ্যতে সেই ট্রেন্ডটাও চেঞ্জ হয়ে যাবে। এবং এর সাথে প্রচুর পরিমাণে মানুষ এখন ডিজিটাল ডিভাইসে বই পড়ছে, ইবুক পড়ছে বা পিডিএফ পড়ছে।
তো যেহেতু আপনারা অনেক ধরনের বই নিয়ে এবং অনেক বেশি বই নিয়ে কাজ করছেন, একজন প্রকাশককে আসলে এই ধরনের ডিসিশন গুলো নিতে চাইলে, যে আমরা যদি অদূর ভবিষ্যতে রিলেভেন্ট থাকতে চাই, তাহলে কোন বিষয়গুলো জানা প্রয়োজন বা কোন জিনিসগুলো তাদের ফলো করা প্রয়োজন বলে মনে করেন? ধন্যবাদ। খুবই চমৎকার প্রসঙ্গ। আমি আমার আলোচনার শুরুতে আমি প্রকাশনার একেবারে বেসিক যে কথাটা, আমরা প্রকাশনার বিষয়টাই আসলে আমাদের কাছে পরিষ্কার নেই। একটু আগে মাহরুখ একটু টাচ করেছেন জায়গাটা, আবার আমার জন্য আবার রেখে দিয়েছেন তিনি। সেটা হচ্ছে আসলে প্রকাশনা, আমরা যত কিছুই করি না কেন, প্রকাশনা মূলত বেসিক হচ্ছে তিনটা। একটি হচ্ছে ট্রেড পাবলিশিং, আরেকটা হচ্ছে এডুকেশনাল পাবলিশিং, আর একটা একাডেমিক পাবলিশিং। এই তিন ভাগে টোটাল প্রকাশনা কিন্তু এই তিনটা ভাগে বিভক্ত। আমরা অনেক সময় ক্রিয়েটিভ বলি, এটা বলি, সেটা বলি, রেফারেন্স বলি, প্র্যাকটিস বুক বলি, মানে যত রকমেরই আমরা প্রকাশনা বলি না কেন, সারা পৃথিবীব্যাপী থিওরিটিক্যালি প্রকাশনা হচ্ছে তিন ভাগে বিভক্ত: ট্রেড পাবলিশিং, এডুকেশনাল পাবলিশিং, একাডেমিক পাবলিশিং। তো এই তিনটা শাখার মধ্যে কিন্তু পুরো ইন্ডাস্ট্রিটা ডিপেন্ড করছে। তা আমরা এই ক্লাসিফিকেশনের জায়গাটা আমাদের কাছে পরিষ্কার না, এবং একটি সমৃদ্ধ প্রকাশনা ইন্ডাস্ট্রি বা একটা সেক্টরকে সমৃদ্ধ হতে হলে এটার সাথে সংশ্লিষ্ট যারা আমরা আছি, আমাদের কাছে কি করতে হবে? আমাদের কাছে পুরো বিষয়টা পরিষ্কার থাকতে হবে। আমি যদি একটা 7 তলা বিল্ডিং করি, 7 তলা একটা বিল্ডিং করতে চাই, এটা রিকোয়ারমেন্ট কি আছে, এটা পুরাটা যদি আমি না জানি, না বুঝি, তাহলে কি হবে? তাহলে কিন্তু আমি এটার অবকাঠামো বলেন, এটা প্রয়োজনীয় স্ট্রাকচারাল বলেন, মানে যত রকমের রিকোয়ারমেন্টগুলা কিন্তু আমার কাছে পরিষ্কার থাকবে না। আমাদের প্রকাশনা সেক্টর একটু আগে যেটা মারুফ বলছিলেন যে পেশাদারিত্ব, আসলে পেশাদারিত্বের বিষয়টাও কিন্তু আমরা যে পেশাদারিত্বের চেষ্টা করছি, আমরা কয়েকটি প্রকাশনা সংস্থা আমরা যারা পেশাদারিত্বের নিয়ে কাজ করছি, সেখানেও কিন্তু প্রচুর সমস্যা আছে এবং সম্ভাবনাও তৈরি হচ্ছে, এবং সমস্যাগুলোকে সামনে নিয়ে কিন্তু সম্ভাবনাগুলোকে আমরা আবার তৈরিও করছি। তবে এখানে অনেক বেশি সহজ হবে যদি অনেক বেশি প্রকাশক, সংখ্যায় অনেক বেশি প্রকাশক যখন পেশাদারিত্বের জায়গাগুলো চর্চা করবে, তখন এই জায়গাগুলো আরো সহজ হবে এবং সমৃদ্ধ হবে, এবং এই সেক্টরটা অনেক বেশি সমৃদ্ধ হবে। এখন আমাদেরকে বুঝতে হবে যে আমরা যারা প্রকাশনা পেশার সাথে যুক্ত, আমরা শুধু প্রকাশনার যেই পেশার সাথে যুক্ত আছি না কেন, আমরা এখন পৃথিবী নামে একটা গ্রহে বাস করি। এখন বাংলাদেশে বসে আমি যদি বাংলাদেশের মার্কেট শুধু চিন্তা করি, তাহলে কিন্তু হবে না। প্রকাশনায় যদি ক্যারিয়ার আমাকে গড়তে হয়, আজকের প্রজন্মের হাতের মুঠোয় কিন্তু তার পৃথিবী, সে কিন্তু মুহূর্তে পৃথিবী দেখে, যখনই যা খুশি তাই। প্রকাশনা বলেন, ফিল্ম বলেন, ক্রিয়েটিভ, মানে যত সাইডে বলেন, মানে একটা বই যদি সে বাংলাদেশের লেখকের বই পড়বে না, সে আমেরিকান একজন লেখকের বই পড়বে না, এই মুহূর্তে পৃথিবীর সেরা কোন লেখকের বই পড়বে, সবকিছু তার হাতের মুঠোয়। এই প্রেক্ষাপটে বাংলাদেশের প্রকাশনা শিল্প কিন্তু আফটার প্যান্ডামিক, যেটা বলছি আমরা, করোনা ভাইরাস আক্রান্ত সারা পৃথিবী, সেই পৃথিবীর পরবর্তী যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কিন্তু সারা পৃথিবীর প্রকাশনা সেক্টর নিয়ে সারা পৃথিবীর প্রকাশকরা এবারে যেটা এই যে ফ্রাঙ্কফুটে হলো, সার্জায় হলো কয়েকদিন আগে, যে বড় বড় বইমেলাগুলো হচ্ছে, সেখানে কিন্তু এই যে সেমিনার, সিম্পোজিয়ামের কিন্তু মূল আলোচ্য বিষয় কিন্তু এটাই চলে আসছে যে আজকে পরিবর্তিত প্রেক্ষাপটে আজকে প্রকাশনার ধরন কি হবে, এই ধরনের সাথে প্রকাশনায় ক্যারিয়ারটা কেমন হবে, নতুন প্রজন্মকে আমরা যারা এই পেশার সাথে যুক্ত আছি, নতুন প্রজন্মকে আমরা কি দিক নির্দেশনায় কি স্বপ্ন দেখাবো, তাদের ক্যারিয়ার প্ল্যানটা কি হবে, এখানে এই সব কিছু নিয়ে কিন্তু ভাবনার বিষয়ে চলে আসছে এখানে। তো
আমরা খুব সাম্প্রতিক সময়ে এসব নিয়ে কিন্তু বিভিন্ন পত্রপত্রিকাও বেশ লেখালেখি হচ্ছে। সারা পৃথিবীর সবচেয়ে নামকরা ম্যাগাজিনগুলো বিভিন্ন মানে পেশার বিভিন্ন সেক্টর নিয়ে কিন্তু লেখালেখি চলছে এবং আধুনিক চিন্তা ভাবনাগুলো যে কিভাবে আজকের প্রকাশনাকে আরো সমৃদ্ধ, এই প্রকাশনায় আরো মেধাবী প্রজন্মকে কিভাবে যুক্ত করে এটাকে আরো কত গতিশীল করা যায়। যেমন মনে করেন যে কিছুদিন আগে খুব সম্প্রতি অস্ট্রেলিয়ার একজন প্রকাশক ফোর্বস ম্যাগাজিন, যেটা আমেরিকার সবচেয়ে আমরা সারা পৃথিবীব্যাপী খুব পপুলার ম্যাগাজিন, সেখানে এই বিষয়টা নিয়ে একটা আর্টিকেল তিনি লিখেছেন। সেরেনিটি প্রেস প্রাইভেট লিমিটেড সেটার ব্যবস্থাপনা পরিচালক। তো সেখানেও কিন্তু এই যে পরিবর্তিত প্রেক্ষাপট, সারা পৃথিবীর প্রকাশনা, তাদের প্রকাশনা, তৃতীয় বিশ্বের প্রকাশনা, সবকিছুই কিন্তু উঠে আসছে এবং পাশাপাশি আমরাও ভাবছি, আমাদের ভাবনার সাথে আমরা কি করছি, তাদের ভাবনাকে কিন্তু আমরা মিলিয়ে আমাদের পথ নির্দেশনা আমরা তৈরি করার চেষ্টা করছি। পরিবর্তিত পরিস্থিতিটা কি? পরিবর্তিত পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু ডিজিটালের দিকে খুব দ্রুত গতির একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি, তাই না? যে পরিবর্তিত পরিস্থিতিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বইয়ের ফরম্যাট ডিজিটালাইজেশনের একটা প্রবণতা আমরা দেখছি। আমরা পাঠকের পাঠাভ্যাসের একটা প্রবণতা দেখছি ডিজিটাল ফরম্যাটে। কিন্তু এটা পাশাপাশি যে গভীর গবেষণা, সেখানে কিন্তু এটাও ভাবা হচ্ছে যে আগামী 1 দশকের মাঝামাঝি জায়গায় এসে কিন্তু আবার মানে আমাদের যেমন কার্ল মার্কসের একটা তত্ত্ব আছে যে তথ্য প্রযুক্তি বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে এই ফর্ম চেঞ্জ হবে, বস্তুর ফর্ম চেঞ্জ হবে। তো বই তো এক ধরনের বস্তু, সেটার ফর্ম চেঞ্জ হবে এবং চেঞ্জ হওয়ার পাশাপাশি সেটার অ্যাডাপ্টেশনটা কেমন হবে, সেই বিষয়গুলো প্রযুক্তি নির্ভর, টেকনোলজি নির্ভর বা বিজ্ঞানের সাথে সহাবস্থান রেখে যে অগ্রসরমানতা, সবকিছুকে ঠিক রেখে এগিয়ে যাওয়া। হ্যাঁ, কিন্তু বেসিক যে জিনিসটা যে একটি প্রকাশনা, বেসিক হচ্ছে কন্টেন্ট প্রেজেন্ট করা, ইলাস্ট্রেশন, এডিটিং, হ্যাঁ, মানে এই যে যাবতীয় যে কর্মকাণ্ডগুলো প্রকাশনার, বেসিক কর্মকাণ্ড তো থেকেই যাবে, সে ফর্ম যেদিকেই যাক না কেন। তারপরে এত সহজে তো আমাদের যে ফিজিক্যাল যে ফর্মটা আছে, ফিজিক্যাল ফর্ম আমরা দেখতে পাবো যে ফিজিক্যাল ফর্মের পাশাপাশিও কিন্তু ডিজিটাল ফর্ম আমরা নিচ্ছি। ইভেন আমিও কিন্তু ডিজিটাল ফর্মে বই পড়ি, কিন্তু তারপরেও কিন্তু যে বইটা আমি ডিজিটাল ফর্মে পড়তেছি দেখা যায় যে ফিজিক্যাল ফর্মে কিন্তু সেই বইটাই ডিজিটাল ফর্মে বেশিক্ষণ আমরা পড়তে পারি না, পড়ার মানে অভ্যাসটা সেইভাবে হয়ে উঠেনি বা পারি না, সামহাও ধৈর্যটা থাকে। কিন্তু ফিজিক্যাল ফর্মে কিন্তু বইয়ের পাঠের অভ্যাসটা আমরা পড়ে যেতেই থাকি, মানে ওই ক্লান্তিটা আসে না। কিন্তু ডিজিটাল ফরম্যাটে তো এই বিষয়টা নিয়ে আমি সার্চ দিয়েছি যে প্রবণতাটা কি, শুধু কি আমাদের বাংলাদেশের সমস্যা এটা? তো তাতেও দেখা গেছে যে না, বাংলাদেশে এটা সমস্যা না। যেমন মনে করেন যে ওই যে আর্টিকেলের কথা আমি বললাম একটু আগে, যে আমাদের সেরেনিটি প্রেস পাবলিকেশনসের এমডি যে ক্যারেন এমসি ম্যারিয়টস, তিনি বলছেন যে ডিজিটালাইজেশন যতই হচ্ছে, ফিজিক্যাল বুকসের চাহিদা যে কমে যাচ্ছে এমনটা না। যে মনে করেন যে ডিজিটাল বুকটা ব্যবহার হচ্ছে এমনিভাবে, যেটা হচ্ছে যে মনে করেন যে এমন একটা জায়গায় যেখানে আপনার হয়তো বইটা আশেপাশে নাই, আপনি মোবাইল ওপেন করে কিছুক্ষণ হয়তো পড়লেন, হ্যাঁ, মানে সাময়িক আপনার একটা ইচ্ছা পূরণের জন্য ওই মুহূর্তটা আপনি কাজে লাগালেন। হ্যাঁ, এইরকম বলতেছে যে সেখানে বলতেছে তাও এই চর্চাটা এখনো আমেরিকার মতো দেশেও দেখা গেছে গবেষণা করে যে 20% লোক বা 25% লোক ডিজিটাল ফরম্যাট
প্র্যাকটিস করে এখনো 75%, এবং এটা কিন্তু ইয়ে মানে খুব ফাস্ট যে হচ্ছে এমন না। তো আমাদের মূল আলোচনা যেটা, সেটা হচ্ছে আমি এত কিছু বলছি এই কারণে যে আমরা হয়তো বিভিন্ন কথাবার্তা শুনে খুব দ্রুতই মনে হচ্ছে যে পৃথিবী আমাদের প্রকাশনা পরিবর্তিত হয়ে যাবে। আসলে খুব দ্রুত পরিবর্তন হওয়ার এখানে সুযোগ নাই, বিভিন্ন কারণেই নাই। হ্যাঁ, বিশেষ করে বাংলাদেশের মতো জায়গায় বা আমাদের সাবকন্টিনেন্টের মতো জায়গায় তো প্রশ্নই আসে না। যেমন সাপোজ ধরেন যে সিঙ্গাপুরে আমাদের অনেক বন্ধু বান্ধব আছেন, সিঙ্গাপুরের মতো একটা উন্নত দেশ, সেখানেও কিন্তু হ্যাঁ তাদের কিন্তু তারা ল্যাপটপ নিয়ে ক্লাস যাচ্ছে ঠিকই, কিন্তু তাদের ফিজিক্যাল বুকই কিন্তু তারা ব্যবহার করছে। ল্যাপটপে হয়তো তারা ক্লাস পাচ্ছে, হ্যাঁ, ক্লাসের যে টিউটোরিয়াল টেস্ট এটা সেটা বিভিন্ন সে বা যা পড়া আছে, হ্যাঁ, যত কিছু, হ্যাঁ, টিচার্স ম্যানুয়ালে বা স্টুডেন্ট ম্যানুয়াল, টিচিং ম্যাটেরিয়াল, লার্নিং ম্যাটেরিয়াল, এই জিনিসগুলো হয়তো দিয়ে দিচ্ছে, কিন্তু অরিজিনাল যে ফিজিক্যাল বুকগুলো কিন্তু এখন সেটার চর্চা কিন্তু স্কুল। আমাদের কিন্তু মেইন জিনিস হচ্ছে আমাদের ভাবতে হবে, আজকে যারা প্রকাশনা শিল্পে ক্যারিয়ারের স্বপ্ন দেখছেন তাদের উদ্দেশ্য, তাদের জন্য আমি বলছি যে আমাদের সারা পৃথিবীর যে তথ্যদের ডাটা, সেই ডাটা অনুসারে এখনো 98% হচ্ছে এডুকেশনাল বুকস, হ্যাঁ, আর 2-3% হচ্ছে আমাদের হচ্ছে একাডেমিক বুক অ্যান্ড আদার্স বুক। ঠিক আছে, তো যেখানে 98% এডুকেশনাল বুকস বা 97% এডুকেশনাল বুকস, মানে পুরো ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়ে আছে এডুকেশনাল বুকসের উপরে, সেখানে সেইটারই তো উন্নত দেশগুলোই এখনো সেটার ডিজিটাল ফরম্যাটে যায় নাই, তাই না? যে তথ্য কি বলছে, তথ্য বলছে যে এখনো তারাই ডিজিটাল, মানে এই বইয়ের ফিজিক্যাল বইয়ের অস্তিত্ব ক্লাসে ক্লাসে রয়ে গেছে। আমেরিকায় আছে, ইউরোপে আছে, আমাদের কাছের দেশ সিঙ্গাপুরের মতো একটা উন্নত দেশ সেখানে আছে। হ্যাঁ, তো যে আমরা চিন্তা করলেই হবে না যে কাল পরশু বা আগামী 5 বছরের মধ্যে ডিজিটাল হয়ে, হ্যাঁ, যে আমাদের ইন্ডাস্ট্রি খুব দ্রুত গতিতে যে ডিজিটাল ফরম্যাট হয়ে যাবে এবং এখানে কেরিয়ার খুব দ্রুত চেঞ্জ হয়ে যাবে। আর আমি বলি একটা কথা আমি এনশিওর করতে চাই, সেটা হচ্ছে যে বইয়ের যদি আমি ভালো কন্টেন্ট বুঝতে শিখি, বইয়ের যদি এডিটিং বুঝতে শিখি, বইয়ের যদি ইলাস্ট্রেশন বুঝতে শিখি, প্রেজেন্টেশন বুঝতে শিখি, একটি বইকে কিভাবে নির্মাণ করতে হয় সামগ্রিকভাবে, পাঠকের কাছে উপস্থাপন যোগ্য করে, রিডেবল করে, প্রেজেন্টেবল করে এটাকে করাটা যদি আমরা শিখতে পারি, যে শিখবে, এটা একটা ক্রিয়েটিভিটি, একটা ক্রিয়েটিভ ওয়ার্ক। এই ক্রিয়েটিভ ওয়ার্কটা কিন্তু যদি একবার কেউ রপ্ত করতে পারে, বইয়ের ফর্ম যেমনই হোক না কেন, হ্যাঁ, বইয়ের ফর্ম যেমনই, ডিজিটাল হোক ফিজিক্যাল হোক, সেটা কিন্তু ম্যাটার করবে না। ফিজিক্যালি কোথায় যে ফিজিক্যালি ম্যাটার করবে, বই হয়তো বই বাইন্ডিং কারা করছে সেই লেভেলটা চিন্তা করতে হবে। বইয়ের প্রিন্টিং মেশিনের কথা আপনি ভাবেন, হয়তো প্রিন্টিং মেশিন সেইভাবে থাকবে না, কিন্তু ইন্টেলেকচুয়াল যে পার্টটা, প্রিপ্রেস যে পার্টটা, সেই পার্টের যে জায়গাটা, আমাদের যে শিক্ষিত প্রজন্ম যে জায়গাটা নিয়ে কাজ করবে, সেই জায়গাটার কিন্তু তেমন কোনো পরিবর্তন আসবে না। সুতরাং ক্যারিয়ার নিয়ে এখানে চিন্তা করার কিছু নেই। যদি আমরা এটা ভালো মতো শিখি, আমাদের দেশে কিন্তু আমি যেটা দেখি সেটা হচ্ছে যে একটু আগে মাহরুক আপা যেটা বলেছেন যে পেশাদারিত্ব, আসলে পেশাদারিত্বের বিষয়টা কিন্তু আমরা যদি ক্যারিয়ার না দেখাতে পারি, আমরা যদি আমাদের প্রজন্মকে ক্যারিয়ার না দেখাতে পারি, একটা শিল্পে যদি ক্যারিয়ার সে স্বপ্ন না দেখে যে আমি আজকে প্রকাশনা শিল্পে আমি প্রবেশ করলাম, এন্ট্রি লেভেলে প্রবেশ করলাম মানে কি, ফার্স্ট আমি কন্টেন্ট আমি বুঝি কিনা, কম্পারেটিভ কন্টেন্ট আমি বুঝি কিনা, বা এই কন্টেন্ট আসলে পাঠকের কাছে উপযোগী কিনা, পাঠক কতটা লাভবান হবে, বা পাঠক
এই কন্টেন্ট দ্বারা কতটুকু উপকৃত হবে হ্যাঁ, এবং এই সামগ্রিক যে বিষয়গুলো কন্টেন্ট বুঝতে পারা, তারপরে এটাকে প্রুফ রিডিং, তারপরে আমাদের আছে সম্পাদনা তো আমাদের দেশে তো অনেকে সম্পাদনা জিনিসটাই বোঝেন না, যে সম্পাদনার জিনিসটা অনেকে মনে করেন যে প্রুফ রিডিং আর স্ক্রিপ্ট এডিটিংকেই সম্পাদনা মনে করেন অনেকে। তো প্রুফ রিডিং আর স্ক্রিপ্ট এডিটিং এইটার মধ্যে তো সম্পাদনা মেকানিক্যাল এডিটিং আছে, তাই না? মেকানিক্যাল এডিটিং আছে, গ্যালারি এডিটিং আছে। গ্যালারি এডিটিং তো খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা দেখতে পাই যে একজন এমনও আমি এমন স্ক্রিপ্ট আমার উদাহরণ আমার সামনে আছে যে আমাদের দেশে অনেক বিখ্যাত লেখক যিনি ধরেন যে বলতেছেন যে উনি আমেরিকায় তার সন্তান জন্মগ্রহণ করছে, আমেরিকা বর্ন অ্যান্ড ব্রট আপ, সেই সন্তান হ্যাঁ যখন 6-7-8 পড়ছে তাকে নিয়ে একটা বর্ণনা আমি বলছি, এটা কিন্তু সত্যি বর্ণনা আমি বলছি, এই জন্য একজন বিখ্যাত লেখকের বইয়ের বর্ণনা বলছি। তো আসতেছে তখন নেপালের উপর দিয়ে বাংলাদেশে ল্যান্ড করবে। নেপালের উপর দিয়ে আসার আগে এভারেস্টের খুব ভোরবেলায় এভারেস্ট শৃঙ্গের উপর দিয়ে যখন আসে তখন ইচ্ছা করে প্লেনটাকে এভারেস্টের উপরে একটু দেখিয়ে নিয়ে যায়। তো সেখানে বর্ণনা দিচ্ছেন লেখক তার সেই আমেরিকায় জন্মগ্রহণ করা বর্ন অ্যান্ড ব্রট আপ যে আমেরিকায় যে বাচ্চাটা, সেই বাচ্চার মুখ দিয়ে বর্ণনা করাচ্ছেন যে কাঁচা সোনা রোদে ঝলমিলিয়ে উঠছে সেই এভারেস্ট শৃঙ্গ। তো এখানে কিন্তু একটা এডিটিং প্রয়োজন ছিল। প্রকাশক লেখক ভুল করতে অনেক সময় ভুল করেন। হ্যাঁ, এখানে প্রকাশনার জায়গা থেকে কিন্তু ধরা দরকার ছিল যে এটাকে বলে গ্যালারি এডিটিং, যে এটা কতটা যুক্তিসঙ্গত। অথবা যদি যুক্তিসঙ্গত করতে হয় তার আগে একটা ক্লু দিতে হবে যে এই বাচ্চাটা বাংলাদেশের কালচার, বাংলাদেশের কিছু ভাষাগত জ্ঞান এগুলা তার ফ্যামিলিতে তাকে শেখানো হয়েছিল, যার ফলে সে বলতে পারে, কিন্তু সেরকম কোনো ক্লু নাই যেহেতু। হ্যাঁ, আবার আমরা এমনও দেখেছি অনেক বিখ্যাত উপন্যাসে আমরা দেখেছি, আমরা দেখাই দিচ্ছি যে আর্থসামাজিক প্রেক্ষাপটে একটা লোকের উপার্জন আমি দেখাচ্ছি যে বছরে 10,000 টাকা, সেই 50 বছর আগে প্রেক্ষাপটে উপন্যাসের প্রেক্ষাপট পটভূমি, সেখানে দেখাচ্ছে যে তার মাসে ইনকাম 100 টাকা, বছরে তার 10-12 হাজার টাকা সামথিং। হ্যাঁ, সামহাও সে অনেক জমি পেয়ে গেছে, গল্পে উপন্যাসে দেখাচ্ছে, এবং দেখা গেল যে চট করে তার ইনকাম দেখাই দিচ্ছেন উনি প্রায় 1 কোটি টাকা। 10,000 থেকে যখন 1 কোটি টাকা চলে যাচ্ছে, তো কি হচ্ছে? এই লোকটার কিন্তু যখনই তার ইনকাম বেড়ে যাচ্ছে তার সাথে সাথে কি হবে, মানে অর্থের যোগানের সাথে সাথে কিন্তু একটা মানুষের কি জীবনযাপন, হ্যাঁ, আর্থসামাজিক প্রেক্ষাপট, হ্যাঁ, সমাজ সভ্যতার ক্রমবিকাশের যে ধারাটা, সেখানে আমরা দেখতে পাই না যে এই পরিবর্তনটা যখনই আসবে তার চাল চলন সমস্ত কিছুর মধ্যে কিন্তু পরবর্তী বর্ণনার মধ্যে সামহাও সেটাকে কমিউনিকেট করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে সে এই এত টাকা ইনকাম করার পর দেখা যাচ্ছে যে 5 বছর চলে যাচ্ছে, 10 বছর চলে যাচ্ছে, দেখা যাচ্ছে সেই যে সে 100 টাকা ইনকাম করতো যখন, সেই চিন্তাটাই 10 বছর তার এত ইনকামের পরও, যেখানে সেই প্রেক্ষাপটে সে বিমানে চলার কথা, তার প্রাইভেট কার নিয়ে চলার কথা, সেখানে দেখা যাচ্ছে যে বলা হচ্ছে যে একটা ছোট কুড়ের ঘর তৈরির চিন্তায় সে খুব বিপন্ন হয়ে আছে, কিভাবে সেটা তুলবে। তাহলে কি এটা যুক্তিসঙ্গত হলো না? এগুলাকে বলে গ্যালারি এডিটিং, যে যুক্তিসঙ্গতভাবে উপস্থাপন হয়নি। হয়তো ঘটনা প্রবাহ খুব সুন্দর, হ্যাঁ, খুব সুন্দর, কিন্তু দেখা গেল যে এটাকে বলা হয় যে মানে আর্থসামাজিক প্রেক্ষাপটের সাথে সাথে যে সাংস্কৃতিক পরিবর্তন, তার চিন্তার পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন, সামাজিক পরিবর্তন, সামগ্রিক সবকিছুর সাথে যে একটা পরিবর্তনও একটি যুক্ত একটা ঘটনা প্রবাহের সাথে, যেটাকে পাঠক কি করবে, যে সচেতন পাঠক কি করবে, পাঠকের কিন্তু যারা ভালো পাঠক তাদের কিন্তু কল্পনা শক্তি অত্যন্ত প্রবল। সে যখন এই জিনিসগুলো দেখে তখন কিন্তু তার কল্পনার জগৎ দিয়ে সে তাকে দেখতে পায়, অবশ্যই স্যার।
ম্যাম বোধহয় আমাদের কাছ থেকে লিভ নিবেন। আমরা একটু ম্যামের কাছে চলে যাচ্ছি। হ্যাঁ, ম্যাম প্লিজ। যদি আমাদের দর্শক এবং পাঠকদের উদ্দেশ্যে কিছু বলতেন, তারপর আমরা জি, লিভ নিব আপনার কাছ অনেক থেকে। ধন্যবাদ। না, আমি আসলে এনজয় করছিলাম শায়ক ভাইয়ের কথাগুলো শুনতে, কিন্তু আমাকে একটু একটা জরুরি কাজে দুঃখিত জি। আমি দুঃখিত যে তাড়াতাড়ি চলে যেতে হবে। তো আমি একটু যে প্রসঙ্গে আসলে আপনারা প্রশ্ন পাঠিয়েছিলেন, আমি খুব সংক্ষেপে কয়েকটা বিষয় একটু আলোকপাত করে আমার মনে হয় আমি বিদায় নেব, যদি আপনাদের অনুমতি থাকে। তো একটা বিষয় হচ্ছে, যেহেতু আপনারা প্রকাশনায় ক্যারিয়ারের কথা বলছেন, প্রকাশনায় কারা কারা যুক্ত হবেন, কাজে একজন হচ্ছেন প্রকাশক, যিনি হয়তো স্বপ্নদ্রষ্টা, এক ধরনের মানে এক একটা প্রতিষ্ঠানের এক একজন স্বপ্নদ্রষ্টা। তো তারা দিক নির্দেশনা দিচ্ছেন, হ্যাঁ, মানে যারা নেতৃত্বের জায়গাতে আছেন তারা দিক নির্দেশনা দিচ্ছেন, তারা হয়তো একটা সামগ্রিকভাবে একটা প্রতিষ্ঠানের ভিশন কি এবং এই প্রতিষ্ঠান কিভাবে কি অ্যাচিভ করতে চাচ্ছে, কোন জায়গাগুলোতে আমরা এক একটা প্রতিষ্ঠানের এক এক ধরনের নেচার আছে। আমরা যেমন বলি আমরা একটা জ্ঞান ভিত্তিক সমাজ গড়ার প্রয়াসে আমরা কাজ করছি। তো আবার এক একটা প্রতিষ্ঠানের এক এক রকম হয়তো মানে মোটো বা ভিশন থাকে। তো এরপর হচ্ছে বাকিরা যারা হয়তো আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বিভিন্ন এই ভিশনটাকে রিয়েলাইজ করবার জন্য যারা যুক্ত হচ্ছেন, অর্থাৎ আমাদের সঙ্গে যারা আমাদের সহকর্মীরা কাজ করছেন, তারা বিভিন্ন ক্যাপাসিটিতে কাজ করছেন। তো সব ক্ষেত্রেই আমার মানে সবার জন্যই আমার মনে হয় যে সবচেয়ে বড় দায়িত্বটা আসলে আমরা যারা নেতৃত্ব দিচ্ছি তাদের উপরেই বর্তায়, যে আমরা কিভাবে আসলে দিক নির্দেশনা দিতে পারছি, আমরা কতটুকু এই স্বপ্নটাকে আমরা নিজেরা কতটুকু ধারণ করছি, এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করবার জন্য আমরা কিভাবে এই স্বপ্নটাকে অন্যদের মধ্যে ছড়িয়ে দিচ্ছি, আমাদের যারা সহকর্মীরা আছেন। কারণ যেটা বলছিলাম যে মানে আমরা প্রত্যেকেই, আমার মনে হয় যে কোনো না কোনো একটা প্রাণের তাগিদে আমরা আসলে এই পেশায় এসেছি। হ্যাঁ, মানে যারাই আমার এখন পর্যন্ত, মানে হয়তো শায়ক ভাইও খানিকটা পারিবারিক জায়গা থেকেও যেমন যুক্ত হয়েছেন, নিশ্চয়ই একটা কিছু ওই দায়িত্বের বাইরেও বা এই হয়তো ওই ব্যবসার বাইরেও আরেকটা কিছু ওনাকে তাড়িত করে, যেটার জন্য উনি পাঞ্জেরি প্রকাশনার সঙ্গে উনি যুক্ত আছেন। আমার ক্ষেত্রেও আমি মানে মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি যে ব্যাপারটা তাই। তো আমাদের প্রত্যেকেরই কিন্তু যার যার যে আমরা যে ধরনের হয়তো শিক্ষায় শিক্ষিত হয়েছি বা যে ধরনের সুযোগ হয়তো আমাদের নিজেদেরও আছে, সেগুলো না করে আমরা কেন প্রকাশনাটাই বেছে নিলাম, সেটার পিছনে কিন্তু অনেকগুলো উত্তর আসলে দেয়া সম্ভব। তো এটার পিছনে কিন্তু একটা স্বপ্ন, একটা ড্রাইভ, যে আমরা কিছুকে পরিবর্তন করতে চাই, যেটা গনি ভাইও আগে বলে গেছেন, যে আমরা সমাজ পরিবর্তনের একটা অংশী হতে চাই। তো সেই জায়গাটাকে আমার মনে হয় যে এটা শুধুমাত্র মানে ক্যারিয়ার যেমন একটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ আমাকে শেষ পর্যন্ত আমাকে সংসার চালাতে হবে, আমার ছেলে মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে হবে, আমার একটা ভালো থাকার পরিবেশ নিশ্চিত করতে হবে, এবং আমার কিন্তু একই সঙ্গে আমাদেরকে যেটা দিতে হবে যে আমাদেরকে একটা কর্মক্ষেত্রেও একটা ভালো পরিবেশ দিতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু সব সামগ্রিকভাবেই আসলে আমরা মানে যখনই আমরা নতুন কোনো সহকর্মীকে আমরা যুক্ত করি, তখন কিন্তু আমরা তার স্বপ্নের দিকটাও আমরা একটু জানতে চাই, যে কেন তারা মানে একটা তো হচ্ছে একটা ক্যারিয়ার তৈরি করা, তাদের হয়তো নিজস্ব কিছু ভাবনা থাকে যে ঠিক আছে এই প্রকাশনার জগতে এসে এরপর তারা কি করবেন, তারা প্রকাশনার জগতেই থাকবেন নাকি অন্য কোথাও যাবেন। নিশ্চয়ই তাদের যার যার বিভিন্ন ভাবনার জায়গা থেকে তারা আসেন, কিন্তু মানে আমাদের মূল জায়গাটা সম্ভবত হচ্ছে যে আমরা কি স্বপ্ন দেখছি, আমরা কি ভাবছি আমাদের প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠান আমাদের সমাজে এবং দেশে কোন ভূমিকাটা রাখবে, সেটাকে কেন্দ্রে রেখে সেটাকে কিভাবে আমরা আমাদের সহকর্মীদের মধ্যে আমরা মানে একই মানে সেই ভাবনাটা কিভাবে আমরা তাদের মধ্যে ট্রান্সমিট করছি, তাদের মধ্যে কিভাবে এই অনুপ্রেরণাটা আমরা তৈরি করছি। তো এটা আমার কাছে আমার মনে হয় যে অনেকভাবেই কিন্তু আমরা যে কোনো ধরনের HR ম্যানুয়াল পড়লে, অথবা মানে যারা হয়তো মানে ব্যবসা প্রশাসনে অনেক কিছুই আসলে আছে যেগুলো কেরিয়ার অথবা মানে কেরিয়ার পাথ দেখানো, সেগুলোর ব্যাপারে অনেক মানে আপনি যে কোনো বইয়ে, যে কোনো মানে গাইডে আপনি পেয়ে যাবেন যে কি কি করলে আপনি একজন ভালো এমপ্লয়ার হবেন, একজন ভালো এমপ্লয়ি হবেন। এই বিষয়গুলো নিশ্চয়ই আপনারা মানে এই বিষয়গুলো সহজলভ্য। আমি এর বাইরের হয়তো তাড়নার কথাটা একটু বলতে চাইলাম, যে যখন আমরা এই ধরনের একটা পেশায় আসছি, তখন এই সবকিছুর সঙ্গে বোধহয় আরেকটা কিছু
মানে অনুপ্রেরণার জায়গা লাগে, আরেকটা কিছু ড্রাইভ লাগে, যেটা মোটিভেশন লাগে, যেটা যুক্ত হয়ে যখন আমরা আসি তখন আমরা হয়তো একটা বড় পরিবর্তনের কথা হয়তো ভাবতে পারি। তো আমি দুঃখিত যে আমি আরো অনুষ্ঠানে শেষ পর্যন্ত থাকতে পারছি না, আমার একটু একটা জরুরি বিষয়ে আমাকে চলে যেতে হবে। আমি লাইভটা পরে শুনবো। আমি আবারও রকমারি এবং আদর্শ এবং যারা দেখছেন অনুষ্ঠান তাদের সবাইকে ধন্যবাদ জানাই। রাতুল, আপনাকে ধন্যবাদ। শায়ক ভাই, অনেক ধন্যবাদ। আমি তাহলে বিদায় নেব এখন। ঠিক আছে, ধন্যবাদ ম্যাম সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ম্যাম। আমরা আবারও কামরুল হাসান শায়ক স্যারের কাছে ফিরে আসছি। স্যার, আমরা তো আপনার কাছ থেকে শুনছিলাম যে প্রকাশনার যে বেসিক বিষয়গুলো, অর্থাৎ যারা আসতে চায় তাদের যে বিষয়গুলো অবশ্যই জানা উচিত এবং এখানে কাজ করতে চাইলে যে বিষয়গুলো মাথায় রাখা উচিত। তো স্যার, আপনার কথা শুনতে আরেকটা জিনিস জানার ইচ্ছা হচ্ছিল যে যারা প্রকাশনায় আসতে চায়, অর্থাৎ যারা প্রকাশনা নিয়ে কাজ করতে চায়, এখানে উদ্যোগ নিতে চায় কিংবা বইয়ের পেছনে কাজ করতে চায়, তাদের জন্য তো এই জিনিসগুলো অবশ্যই জানা দরকার। আর লেখকরা যারা আছেন, যারা এখানে ঢুকতে চাচ্ছেন, অর্থাৎ তারা বিভিন্ন সেক্টরে কন্ট্রিবিউট করার জন্য ঢুকতে চাচ্ছেন, তাদের জন্য স্যার কি পরামর্শ দিবেন? দেখুন, বিষয়টা হচ্ছে যে আমাদের প্রকাশনার এই জায়গাটায় যারা প্রকাশনায় ঢুকতে চাচ্ছেন এবং লেখক, সাথে কিন্তু একটা পাঠকেরও একটা রসায়ন এখানে আছে। তো আপনি যে প্রশ্ন করেছেন, আমি সেটা বলতেই যাই সেখানে। সেটা হচ্ছে যে যারা প্রকাশনার সাথে যুক্ত হবেন, সবাই তো আর প্রকাশক হবেন না। হ্যাঁ। এটার সাথে এই কাজের সাথে যারা যুক্ত হবেন, তো প্রত্যেক প্রকাশকের উচিত যারাই যুক্ত হবেন তাদের একটি মানে যেটাকে বলা হয় পেরোল বলা হয়, যার পদবি থাকতে হবে, রিকগনাইজড পদবি থাকতে হবে তাদের। যেমন মনে করেন যে আপনি ইউনিভার্সিটি বা কলেজে যখন এন্ট্রি লেভেলে যায় লেকচারার, তাই না? লেকচারের দিয়ে শুরু হচ্ছে, এইভাবে যে আস্তে আস্তে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, এইরকম আমাদের এইসব জায়গাতেও যে এন্ট্রি লেভেলটা কি হবে, হ্যাঁ, এইরকম একটা প্রাতিষ্ঠানিক এই কাঠামো প্রত্যেক মানে প্রকাশনা সংস্থার মধ্যে যদি মানে অন্তত বাংলাদেশের প্রথম সারির যারা প্রকাশনা সংস্থা হিসেবে নিজেদেরকে দাবি করে, আমি মনে করি যে প্রত্যেকের প্রতিষ্ঠানে এই কাঠামোটা যদি থাকে, একজন মানে প্রকাশনা কর্মী হিসেবে আমি যখন জয়েন করব কোথাও, সেখানে আমি ধরেন যে মানে আমি কিন্তু এখন যে কথাটা আপনি বলেছেন, যে প্রশ্নটা করেছেন, এটা একেবারে গোড়া থেকে আমি বলার চেষ্টা করছি, সবার যেন সহজে বুঝতে পারে আর কি। জি স্যার, অবশ্যই স্যার। যখন সে রিকগনাইজড হবে, সাপোজ ধরেন যে ইউপিএল এ একজন চাকরি করত, সাপোজ সে ধরেন যে সেখানে সহকারী সম্পাদক হিসেবে চাকরি করছে। তো সেখান থেকে যখন সে চাকরি ছাড়বে ইউপিএল থেকে, ইউপিএল কিন্তু সেখানে তাকে একটা ছাড়পত্র দিবে। মানে আমাদের যদি একটা কর্পোরেট কালচার থাকে প্রকাশনা সেক্টরে, আমাদের সব প্রত্যেকের মধ্যে আমাদের যদি এই বিনিময়গুলো থাকে, আমাদের যদি এই সুন্দর বোঝাপড়াগুলো থাকে সামগ্রিকভাবে, তো ইউপিএল কি করবে, তাকে সহকারী সম্পাদক হিসেবে তাকে কত বছর তার এখানে সে চাকরি করেছে সেটার কিন্তু সে কি করবে, একটা সার্টিফিকেট সে দেবে। যখন আমি দেখব যে সহকারী সম্পাদক হিসাবে একজন প্রকাশনা কর্মী যখন সহকারী সম্পাদক হিসেবে কোথাও চাকরি করে, তখন এত বছর চাকরি করে, তখন আমি কিন্তু বুঝে ফেলবো যে এরকম একটি সংস্থায় যখন করে, তখন সে এখানে এসে কি চাইবে, সে হয়তো সহযোগী সম্পাদকের একটা পোস্ট চাইতে পারে। কিন্তু আমাদের অবকাঠামোর মধ্যে কিন্তু এই চর্চাগুলো যখন চলে আসবে, তারপরে ধরেন যে কেউ নির্বাহী সম্পাদক হতে পারে, কেউ সম্পাদকের পদ চাইতে পারে, কেউ প্রধান সম্পাদকের পদ চাইতে পারে। হ্যাঁ,
কিন্তু এই চর্চাগুলো সম্পাদনা বিভাগের, আবার মনে করেন যে ফিন্যান্স বিভাগ আছে প্রকাশনা সংস্থায়, আবার ধরেন উৎপাদন বিভাগ আছে, উৎপাদন বিভাগেও একইভাবে কাঠামো থাকতে হবে। প্রত্যেকটা একটি প্রকাশনা সংস্থার যে যতগুলো দিক আছে, যে মনে করেন যে উৎপাদন বলেন, মানে প্রিপ্রেস বলেন, পোস্ট প্রোডাকশন বলেন, বিপণন বলেন, সেলস বলেন, ফিন্যান্স বলেন, অ্যাডমিন বলেন, এইচআর বলেন, সবগুলো ডিপার্টমেন্টাল কিন্তু যেমন এসওপি থাকবে তেমনি পেরোল থাকতে হবে, এবং পেরোল অনুসারে তার ইয়ে থাকবে, তার পদবি থাকবে, পদবি অনুসারে তার জব ডেসক্রিপশন, সেই পদবিতে তার কি কি কাজ তাকে করতে হবে না করতে হবে, এই সমস্ত কিছু ডিফাইন করা যদি থাকে, এবং এগুলো যদি আমাদের সামগ্রিক প্রকাশনা সেক্টরে যদি এই প্র্যাকটিসটা যদি আমরা মানে শুরু করতে পারি, প্র্যাকটিসটা যদি সবাই মোটামুটি ধরেন যে যদি আমি তো মনে করি 40 থেকে 50 জন প্রকাশক যদি অন্তত এইভাবে চর্চাটা শুরু করে, তাহলে এক একটি প্রকাশনা সংস্থায় যদি মনে করেন যে 20 জন বা 25 জন করে প্রতি বছরে নেয়, তাহলে 50 জনের 2500, 25 জন করে নিলে কিন্তু 2500 মানুষের কর্মসংস্থান প্রতি বছর হতেই পারে, তাই না? কিন্তু এইরকম অবকাঠামো তৈরি করে আমাদের নিজস্ব একটা বোঝাপড়ার মধ্য দিয়ে এখানে ক্রাইটেরিয়া সেট করতে হবে, কি কি গুণাবলী, কি কি যোগ্যতায় সে কে কোন পদে যেতে, কোন পদের জন্য কি কি যোগ্যতা লাগে, মানে এই কাঠামোর গুলোকে ফিল আপ করতে হবে। তাহলে হবে কি যে কেরিয়ার দেখতে পাবে যে আমি 5 বছর পরে সম্পাদনা সহকারী থেকে সহকারী সম্পাদক হব, না সহযোগী সম্পাদক হব, না নির্বাহী সম্পাদক হব, নাকি সম্পাদক হব, নাকি যুগ্ম সম্পাদক হব, নাকি প্রধান সম্পাদক হব, 10 বছর পরে প্রধান সম্পাদক হব। তারপরে এমনও হতে পারে যে কোনো কোনো প্রকাশনা সংস্থা যেমন ইয়েও করেন যে সেরকম এক্সট্রা অর্ডিনারি যারা প্রকাশনা করবি তাদেরকে শেয়ারও অফার করে, যেমন আমরা শেয়ার অফার করি যারা সর্বোচ্চ লেভেলে পৌঁছে যায়, হ্যাঁ, তাদের মেধা শ্রম সবকিছু আউটস্ট্যান্ডিং, আমরা তাদেরকে শেয়ার অফার করি, তাদেরকে আমরা পরিচালক করে নিই। যেমন আমাদের প্রকাশনা সংস্থা এখন 6 জন পরিচালক, আমরা গত 2 বছর আগে আরো 3 জনকে পরিচালক পদে আমরা নিয়েছি, আমাদের সাথে যুক্ত করেছি। মানে তাহলে কি একজন প্রকাশনা কর্মী আমাদের এখানে পরিচালক হয়েছে এমন যিনি একেবারে এন্ট্রি লেভেল থেকে শুরু করেছিলেন, হ্যাঁ, যেই 3 জনকে আমরা পরিচালক করেছি তারা কিন্তু একেবারেই এন্ট্রি লেভেল থেকে এক্সিকিউটিভ লেভেল যেটা, সেখান থেকে শুরু করেছে। শুরু করতে করতে আস্তে 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 তারা কি করেছে, আজকে পরিচালক পর্যন্ত হয়েছে, শেয়ার হোল্ডার হয়েছে কোম্পানির। তো বিষয়টা কি দাঁড়ালো যে আমরা যদি এইভাবে কেরিয়ার পাথটা তৈরি করে দিতে পারি, তাহলে কি হবে, আমাদের মেধাবী প্রজন্ম, মেধাবী ছেলেমেয়েরা কিন্তু এই পেশার দিকে আগ্রহী হবে এবং পেশাটাকে এগিয়ে নেওয়ার জন্য তারা স্বপ্ন দেখবে। কারণ কি যে আমাদের এই পেশাটা কিন্তু মেধাবী ছেলে মেয়েদের পেশা, মেধাবী সৃজনশীল ছেলে মেয়ে যারা, তাদের জন্য এই পেশা। হ্যাঁ, তো এই ধরনের ছেলে মেয়েদেরকে যদি আকর্ষিত করতে হয় এই পেশায়, তাহলে কিন্তু তাকে একেবারে আলটিমেট তার কেরিয়ার পাথ কিন্তু দেখাইতে হবে যে তুমি একসময় এটা নেতৃত্ব দেবা। আমাদের এমনও হতে পারে যে একটি প্রকাশনা সংস্থা এক একটা সাবজেক্টের নিয়েও প্রকাশনা হতে পারে, হ্যাঁ, যেমন গণিত প্রকাশনা হতে পারে, ইংরেজি বিষয়ের প্রকাশনা হতে, বাংলার প্রকাশনা হতে পারে। তা এইরকম সাবজেক্ট ওয়াইজ প্রকাশনা, ইন্ডিপেন্ডেন্ট প্রকাশনা হতে পারে। একটি কর্পোরেট বডির আন্ডারে একটা প্রকাশনা সংস্থা অনেকগুলো ইন্ডিজ, যেমন ধরেন যে আমাদের 3টা
আরো দুইটা ইয়া আছে, যেমন অক্ষরপত্র প্রকাশনী আছে, দার্শন প্রকাশন পাবলিকেশনস আছে আমাদের পাঞ্জেরির পাশাপাশি আরো দুইটা সিস্টার কনসার্ন আছে, তাই না? তা ওগুলো তো ইন্ডিভিজুয়াল, এরকম আরো আরো হতে পারে। ইংরেজি আরেকটি প্রকাশনা সংস্থা আমরা করছি, অলরেডি কাজ চলতেছে। তো এটাতে হতেই পারে, এবং সেগুলার তো এক একজন হেড তৈরি হয়ে যাচ্ছে। তো এরা তো বাংলাদেশের মেধাবী ছেলেমেয়েরাই তো এই জায়গায় কাজ করছে। তো কেরিয়ার পাথ যেটা আপনি বলছিলেন, যে যারা মেধাবীরা এখানে যুক্ত হতে চায়, তাদের জন্য কতটুকু তারা কিভাবে যুক্ত হবে, তাদের জন্য তো আমরা ক্ষেত্র তৈরি করছি, আমরা কাজ করছি। তবে আমি মনে করি যে এরকম বাংলাদেশে যদি 40, 50, 60 জন প্রকাশকও যদি এইভাবে মানে খুব ওয়াইডলি বিষয়টাকে এইভাবে চিন্তা করে পেশাদারিত্বের সাথে, তাহলে কিন্তু সেক্টরটা অনেক বেশি মানে সমৃদ্ধ হবে। হ্যাঁ, সমৃদ্ধ তখনই হবে, সবচেয়ে বড় জিনিস হচ্ছে রিসোর্স হচ্ছে আমাদের সৃজনশীল মেধাবী ছেলেমেয়েরা, নতুন প্রজন্মের সৃজনশীল মেধাবী ছেলেমেয়েরা। এদেরকে যদি আমরা এই পেশা আকৃষ্ট করতে পারি, তাহলে কি হবে, এই মেধাবীরা কিন্তু যে জায়গায় হাত দিবে সেখানেই সোনা ফলে। হ্যাঁ, তাদের সর্বোচ্চ মেধাটাকে কিন্তু যদি আমরা প্রপারলি এই জায়গাটায় দেখেন, এখানে কিন্তু এডুকেশন অ্যান্ড কালচার, একটা জাতির মূল জায়গা কিন্তু এটা। আমরা এডুকেশনাল, একাডেমিক অ্যান্ড সৃজনশীল মানে কালচারের যে বই, যেটা দিয়ে আমরা কি করতে পারি, একটা নেশন টোটালি চেঞ্জ করে দিতে পারি, নেশনের কালচার চেঞ্জ করতে পারি, এডুকেশন, তাই না? সামগ্রিকভাবে জ্ঞান ভিত্তিক যে সমাজের স্বপ্ন, সেটা বিনির্মাণের মূল জায়গাই কিন্তু এইটা, এবং সেটা নেতৃত্ব দেবে মেধাবীরা। এবং সেই মেধাবীরা যখন এখানে এসে কাজ করবে, যখনই তারা বুঝবে যে এটা হচ্ছে আমার কাজের জায়গা, নিজের জায়গা, আমার সৃজনশীল মেধা বিকাশের চর্চার জায়গা, হ্যাঁ, এবং আমার নিজস্ব বিকাশেরও জায়গা এটা, তখন এখানে সে আসবে। এবং যখন আমরা তাকে প্রপার গাইডলাইন দিয়ে তার ক্যারিয়ার পাথ পর্যন্ত আমরা দেখাই দেবো, তখন সে এটাকে এনজয় করবে, আনন্দের সাথে কাজ করবে, এবং সে ক্যারিয়ারটা এখানে দেখবে। আরেকটি কথা আপনি বলছেন যে লেখকদের প্রসঙ্গ, লেখকরা কি, হ্যাঁ, এখানে আমাদের পেশাটা এমন একটা পেশা যেখানে লেখক এবং সম্পাদক, তাদের কথা আমি বলছি, এখানে কিন্তু ফ্রিল্যান্সারও হতে পারেন। হ্যাঁ, ফ্রিল্যান্সার হিসেবে তারা যুক্ত হতে পারে আমাদের সাথে, তাই না? সম্পাদকরা আমাদের সাথে ইন হাউস ফুল টাইমও সম্পাদক হতে পারেন, সম্পাদনার কাজের সাথে যুক্ত থাকতে পারেন, আবার উনি ফ্রিল্যান্সার হিসেবেও নিয়ে যেতে পারেন, ফ্রিল্যান্সার হিসেবেও কাজ করতে পারেন, বাসায় নিয়ে যেতে পারেন। তাকে টাইম লাইনে কাজটা জমা দিতে হবে, এত দিনের মধ্যে তার সেই ফরম্যাটগুলো আমাদের কিন্তু প্রকাশনা সংস্থাগুলোর মধ্যে আছে। এবং খুবই স্বাধীনভাবে কাজ করার সব ধরনের মানে প্রক্রিয়ায় আমরা উন্মুক্ত রেখেছি আমাদের এই কাজের জায়গাগুলোতে। আর বিশেষ করে আমি বলবো যে যারা লেখক আছেন, হ্যাঁ, লেখকদের বেলায় আমি বাংলাদেশের যারা লেখক, হ্যাঁ, আমি খুব কম সংখ্যক লেখকের বেলায় আমি দেখেছি যে, যেমন সাপোজ ধরেন লেখকরা খুব দ্রুত সুইচ করেন, বাংলাদেশের লেখকরা আজকে একজনের সাথে আছে, কালকে আরেকজনের সাথে, পরশুদিন আরেকজনের সাথে, আরেকদিন আরেকজনের সাথে চলে যান। হ্যাঁ, তো কিন্তু চলে যাওয়ার আবার অনেকগুলো কারণ থাকে যে আমরা আমাদের প্রকাশকদের কাছ থেকে অনেক লেখকরা সেই পেশাদারি আচরণ পান না। হ্যাঁ, মানে আমাদের ব্যাপারে যেমন তাদের অনেক অভিযোগ আছে, আমরাও তাদের ব্যাপারে অনেক ব্যাপারেই আমরা হতাশ, তাদের সাথে আমরা হতাশ। হ্যাঁ, মানে হতাশার জায়গাটা দুই পক্ষ থেকেই হয়তো আছে, দুই পক্ষের জায়গা থেকে। এটা হলো বাস্তবতা। হ্যাঁ, এটা বাস্তবতা হচ্ছে এই কারণে যে, তবে আমাদেরকে এই জায়গাগুলো খুব দ্রুত মেকআপ করতে হবে, হ্যাঁ, যেমন মনে করেন যে একটা ছোট্ট উদাহরণ বলি, যে এই সময়ে সারা পৃথিবী কাঁপাচ্ছেন হচ্ছে মুরাকামি, ঠিক আছে? তো মুরাকামির কিন্তু দেখবেন আপনি, মুরাকামির বই কিন্তু সবাই পাবলিশড করার সুযোগ পান না, তাই না? তার কিন্তু যে প্রকাশক কিন্তু ফিক্সড। হ্যাঁ, সে প্রকাশক আবার কি করেন,
প্রকাশক কিন্তু তাকে কি করেন, তাকে তাকে ব্র্যান্ডিং বলে একটা কথা থাকে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তা প্রকাশক কি করেন, মুরাকামিকে এমন ভাবে ব্র্যান্ডিং করেন, হ্যাঁ, যে শুধু লিখলে তো হবে না, লেখক এবং প্রকাশকের যৌথ যে কর্মসূচিগুলো আছে, শুধু বই প্রকাশ করাটাই তো সবকিছু না। আমি একটু আগে বলেছিলাম লেখক, প্রকাশক এবং পাঠক, তিন পক্ষ। পাঠকের যে জায়গাটা, বিশাল একটা পাঠক গোষ্ঠীকে বই পড়ায় উদ্বুদ্ধ করে নিয়ে আসা, বই পড়ার জায়গাটায় আমি যত ভালো লিখি না কেন, এই ভালো লেখার কথাটা তো আমার পাঠককে আমি সেইভাবে পৌঁছাতে হবে, পাঠকের মাথায় আমার সেই পজিশনিং করাইতে হবে। হ্যাঁ, এবং এই ভালো লেখার পাশাপাশি এই পাঠককে লেখার সাথে যুক্ত করে নিয়ে আসার জন্য যত রকমের, এই টেকনোলজির যুগে যত রকমের প্রক্রিয়া আছে, সেটাও নিয়ে কিন্তু গবেষণার বিষয় আছে আমাদের। হ্যাঁ, এবং হ্যাঁ, সেই কাজটা করা কিন্তু একটা অনেক বড় বিনিয়োগের একটি বিষয় আছে। এখন আমি প্রকাশক হিসাবে সাপোজ ধরেন একজনকে নিয়ে কাজ করতেছি, আমি প্ল্যান করতেছি যে আমার এই লেখক আমার অ্যাসেট। হ্যাঁ, এই লেখক হচ্ছেন আমার অ্যাসেট। তো এই লেখকের যত রকমের ব্র্যান্ডিং আমি করব, আমি প্ল্যান করলাম, ধরেন যে আমি লেখকের সাথে আমার সুন্দর বোঝাপড়ার কারণে লেখক আমার সাথে ইন্টারনাল একটা সেট আপে চলে গেলেন, ঠিক আছে। তারপরে আমি তার জন্য ড্রাইভ দিলে কি হবে, লেখক একদিক দিয়ে তার সর্বোচ্চ উজাড় করে পাঠকের জন্য লিখবেন, প্রকাশক তার সর্বোচ্চ উজাড় করে আন্তর্জাতিক মানের একটি বই, যেটাকে দেশে এবং বিদেশে পাঠকের কাছে কি গ্রহণযোগ্য করে তোলা, এবং পাশাপাশি এটার বিভিন্ন কন্টেন্ট, এটা বিভিন্ন মেসেজ, বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে পাঠকের কাছে পৌঁছে দেওয়া, ব্যাপকভাবে পৌঁছে দেওয়া, এই কাজগুলো করতে হবে প্রকাশককে। কিন্তু এখন মনে করেন যে আমাদের যদি বলেন যে আমার অভিজ্ঞতা কি, আমার অভিজ্ঞতায় আমরা একজন লেখক পেয়েছি, শাহরিয়ার খান। বেসিক্যালি হ্যাঁ, দেখেন তিনি আমাদের সাথে শুরু করেছেন, বেসিক্যালি দিয়ে শুরু করেছেন, এবং তিনি কিন্তু ডেইলি স্টারের একজন খুব দক্ষ কর্মী ছিলেন। প্রথমত একটা অফার করেছে, কিন্তু তিনি প্রথমাকে বই দেন নাই, তিনি আমাদের সাথে আছেনই। হ্যাঁ, আজকে ধরেন প্রায় 15 বছর ধরে তিনি একটানা যা করেন পাঞ্জেরিকে দিয়ে দেন। হ্যাঁ, তার বাবু সিরিজ হিট, বেসিক্যালি সিরিজ হিট, হ্যাঁ, সমর অভিযান হিট, মানে সব। কারণ আমরা সে যেমন প্রচুর কষ্ট করে করেন, হ্যাঁ, কাজগুলো করেন পাঠক উপযোগিতা চিন্তা করে, আমরাও তাকে নিয়ে সেইভাবে আলাদাভাবে তার জন্য আমরা ড্রাইভটা দিই। হ্যাঁ, তার মানে এটা একদমই ইন্ডিভিজুয়াল এফোর্ট না, এখানে হচ্ছে দুই পক্ষেরই হচ্ছে অনেক কিছু করার মতো বিষয় আছে। আপনি এখানে আমি বলছি তিন পক্ষের কেমিস্ট্রি আমি কিন্তু বলছি, আমি বলছি তিন পক্ষের কেমিস্ট্রি, লেখক, প্রকাশক এবং পাঠক। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, লেখক এবং প্রকাশক মিলে পাঠকের সাথে একাকার হবেন। হ্যাঁ, তবেই না ম্যাক্সিমাম পাঠককে আমি লেখক এবং প্রকাশকের পক্ষে নিয়ে আসব। আর আমরা কি করি, আমি বলি অ্যাজ এ প্রকাশক, আমাদের টেকনিকটা আমরা বলি আপনাকে, দেখেন যে আমাদের টেকনিক হচ্ছে যে আমরা যখন দেখি যে লেখক হচ্ছে না, মানে লেখক এমন শাহরিয়ার খানের মতো লেখক আমরা পাচ্ছি না, আর কাউকে পাচ্ছি না, বা মুরাকামির মতো পাচ্ছি না, তখন আমরা কি করি, আমাদের প্রকাশনা জায়গা থেকে আমরা তখন পাঞ্জেরিকে ব্র্যান্ড করি। পাঞ্জেরির বই মানে ভালো বই। আপনি দেখবেন যে আগে বাংলাদেশে আমরা কিন্তু অনেকগুলো কাজ করেছি বাংলাদেশে। আগে বাংলাদেশের টেক্সট বইয়ে বলা হয়তো যে গাজী আজমলের জীববিজ্ঞান, আগে কিন্তু লেখকের নাম দিল হতো, আমরা কিন্তু চেঞ্জ করেছি, এখন বলে অক্ষরপত্রের পদার্থবিজ্ঞানটা দেন, অক্ষরপত্রের রসায়ন বইটা দেন, এখন কিন্তু লেখক বলে না। এটা কিন্তু আমরা করেছি। কেন করেছি? আমরা জানি, আমরা খুব সচেতনভাবে কাজটা করেছি। আমরা দেখেছি যে আমরা
কি করি না, আমরা দেখেছি যে আমরা সেই পেশাদার লেখক যে প্রকাশকের সাথে একাত্ম হয়ে আমি তার পেছনে এত ইনভেস্ট করবো, এত কিছু করব, অথচ তিনি আমার সাথে থাকবেন না, তাহলে আমি কেন তার নাম ব্র্যান্ডিং করব? আজকে যদি মনে করেন কোনো লেখক, হ্যাঁ, অক্ষরপত্রের ব্যানারের বাইরে অন্য কোনো নামে চলে যায়, আমার কিন্তু অক্ষরপত্রের ব্যানারেই বই বিক্রি হবে। লেখক অন্য নামে গেলেও তাতে আসবে, কারণ ব্র্যান্ডিংটা হয়ে গেছে অক্ষরপত্র নামে। আর আমরা চেষ্টা করছি যে পাঞ্জেরির ব্যানার, আপনি দেখেন আমাদের পাঞ্জেরিতে কিন্তু খুব বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদের বই নেই, জাফর ইকবালের বই নেই, কিন্তু তারপরে কিন্তু বিশাল একটা পাঠক গোষ্ঠী কিন্তু পাঞ্জেরির কাউন্টারে এসে জড়ো হয়ে থাকে। কেন থাকে বলেন আপনি? এটা পাঞ্জেরি ব্র্যান্ডিং করি আমরা। পাঞ্জেরির বই মানেই সবচেয়ে ভালো বই, সবচেয়ে সেরা বই, এবং প্রোডাকশন আমরা খুব ভালো করি, আমাদের সম্পাদনার মান অত্যন্ত উন্নত। মানে বিষয়টা হচ্ছে কিন্তু এটাই যে যতক্ষণ পর্যন্ত প্রকাশনা সংস্থাকে তো তার নিজের আইডেন্টিটি নিয়ে দাঁড়াতেই হবে। যেমন মনে করেন যে আপনি যদি বলেন যে বহির্বিশ্বে পিয়ারসন্সের বই যে কোনো বই খুব ভালো বই, যে আপনি চোখ বন্ধ করে কিনতে, ম্যাকমিলানের বই, হ্যাঁ, এটা কিন্তু রাইটার দেখে কিন্তু আমি কিনছি না, আমরা ম্যাকমিলানের যে কোনো বই আমরা মনে করি যে ভালো বই না হলে ম্যাকমিলান বইটা প্রকাশ করবে না। ম্যাকগ্রোহিলের বই কখনোই সেই ভালো বই না হলে ম্যাকগ্রোহিল সে বইটা প্রকাশ করবে না। সুতরাং চোখ বন্ধ করে আমরা ম্যাকগ্রোহিলের যে কোনো বিষয়ের বই আমরা কিনে ফেলি। এটা কি ব্র্যান্ড ইমেজ। অক্সফোর্ড প্রেসের বই সেম, হ্যাঁ, ক্যামব্রিজ প্রেসের বই আমরা কোনো লেখক চিন্তা করে কিনি? এগুলো কিন্তু কি হয়েছে, প্রকাশনা সংস্থা ব্র্যান্ডিং হয়েছে। আমরা কিন্তু সেই কাজটাই সচেতনভাবে করেছি। এমন না যে কোনো মানে হোমোজিক্যালি মানে যেন তো না, আমরা খুব সচেতনভাবে আমরা দেখেছি যে বাংলাদেশে লেখকরা প্রকাশকের সাথে সহাবস্থানটা দীর্ঘদিন থাকে না। তবে হ্যাঁ, কিছু কিছু লেখক যে আমাদের সাথে আছেন, যেমন ধরেন যে ডক্টর মাহবুল হক স্যার, বাংলা ব্যাকরণ, তারপরে এরকম যে ওনার পুরা সিরিজে আমাদেরকে একসময় যখন অন্যদের সাথে ছিল, পরে উনি বলেছেন যে আপনাদের সাথে সব, পরে বিভিন্ন ফরম্যাটে সে আমাদেরকে পুরা সিরিজ, হ্যাঁ, ব্যাকরণের বই উনি আমাদের সাথে করে দিয়েছেন, হ্যাঁ, ডক্টর মাহবুল হক স্যার। তা আমরা তাকে ব্র্যান্ডিং করি যে এইরকম ভাবে আর কি। শামীম জাহান আহসান ম্যাডাম, ভিকারনেসার যে ম্যাডাম ছিলেন, তিনি আনন্দ ব্যাকরণ যে সিরিজটা আমাদের, হ্যাঁ, টোটাল সিরিজটা কিন্তু আপার সেই যে শুরু করেছে আমাদের সাথে আছেন, হ্যাঁ, এরকম যে লেখকরা যেভাবে আছেন তারা সেই নামগুলো কিন্তু আবার সেভাবে আমরা ব্র্যান্ডিং করি। আবার কিন্তু অন্য জায়গাগুলোতে আমরা পাঞ্জেরিকে ব্র্যান্ডিং করি, অক্ষরপত্রকে ব্র্যান্ডিং করি, হ্যাঁ। তো কেন করি আমরা এখন একটা মিক্স একটা জায়গায়। তবে যা লেখকদের জন্য, এই জন্য আমি বলছি যে আপনি বলেছেন লেখকদের উদ্দেশ্যে কি বলবো, লেখকদের উদ্দেশ্যে আমি বলবো যে আসলে চেষ্টা করতে হবে যে এই যে কথা আমি বেসিক যে কথাটা বলেছি, একজন প্রকাশক তখনই আপনার পিছনে মেধা শ্রম টাকা পয়সা সমস্ত কিছু আপনার পিছনে বিনিয়োগ করবে যখন সে বুঝবে আপনি তার সারা জীবনের সহযাত্রী, হ্যাঁ। আপনার পিছনে আমি অনেক ইনভেস্ট করে আমার লস হবে না। আপনার প্রথম বইটা আমার চলে নাই, কিচ্ছু আসে যায় না, দ্বিতীয় বইটার জন্য আমি অপেক্ষা করবো, তৃতীয় বইয়ের জন্য অপেক্ষা করবো, তাই না? চতুর্থ বইটা যে আপনার হিট করবে, কারণ আপনাকে ব্র্যান্ডিং করতে আমার সময় লাগবে, তাই না? হুমায়ুন আহমেদ তো একদিনে হুমায়ুন আহমেদ হন নাই, ধীরে ধীরে হয়েছে, তাই না? তো বিষয়টা এইটা যে একজন প্রকাশক তিনি যে একজন লেখকের পিছনে, তো লেখককে এই জিনিসটা বিশ্বাস করতে হবে, বুঝতে হবে, আস্থা রাখতে হবে, এবং যে প্রকাশকের সাথেই তিনি যাবেন, তিনি যদি, এবং আমি মনে করি যে যেমন মাহরুখের মতো প্রকাশক, এরকম আমি বলবো যে বাংলাদেশে যারা ভালো যে পেশাদার প্রকাশক যারা আছেন তাদের সাথে আপনারা যুক্ত হবেন। হ্যাঁ, আমাদের দেশে সব জায়গায় তো ভুল ত্রুটি বা অপেশাদারিতা, আমাদের এখনো, আমি তো বলেছি যে এখনো আমাদের প্রকাশনা শিল্প, মারুক আপাও বলে গেছে যে এখনো সেইভাবে আমরা পুরোপুরি পেশাদারিত্ব নিয়ে আমরা বিকশিত হতে পারিনি, হ্যাঁ। তো সেই জায়গায় তো কিছু ভুল ত্রুটি থাকবে, কিন্তু আমার বেসিক যে চর্চার জায়গাটা,
সেই জায়গাগুলো যদি আমাদের ঠিক না হয়, তাহলে এই যে ভাইস ভার্সা, একজন প্রকাশক কখনোই একজন লেখকের পিছনে অনেক বেশি মেধাশ্রম দিবে না। হয়তো মনে করেন যে সে দেখছে ব্রেক ইভেন, আচ্ছা ঠিক আছে বই করতে হবে, এই সেই ব্রেক ইভেন পর্যন্ত কোনোভাবে হয়তো ইয়ে করবে, কিন্তু খুব বেশি সে মাথা ঘামাবে না, কারণ জানে যে আজকে এই বইটা আমাকে দিচ্ছে, দ্বিতীয় বইটা আরেকজনকে দিবে, তৃতীয় বইটা আরেকজনকে দিবে। হ্যাঁ, তো আমাদের দেশে লেখক, অনেক লেখক ভালো লেখার পরেও সেইভাবে দাঁড়াতে পারছে না। তার একটু বড় কারণ হচ্ছে প্রকাশনা সংস্থাগুলোর সাথে তাদের যে বন্ডিংটা, সেই হ্যাঁ, বন্ডিংটা হ্যাঁ। হ্যাঁ সেইভাবে গড়ে উঠছে না। এই জায়গাগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে, এবং আমি মনে করি যে প্রকাশনাকে অনেক মাত্রায় বিকশিত করতে হলে আমাদের এই বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা, আজকে যে এই যে উদ্যোগটা নিয়েছেন এরকম রকমারি পারে, আমি মনে করি যে খোলামেলা আলোচনা, যে আজকে যেমন খোলামেলা বলছেন কথাগুলো, হ্যাঁ অনেক লেখক হয়তো আমার উপরে রাগও করতে পারেন, হ্যাঁ কিন্তু এটা কিন্তু সত্য, এটাই বাস্তবতা। আমি কেন ধরেন একজন লেখকের পিছনে অনেক বেশি খরচ করব? আমি যদি বুঝি একজন লেখক আমার সাথে 15 বছর আছেন, অন্য কোথাও যাবেন না, আমি 5 বছর 6 বছর তার পিছনে মেধা, আমি জানি ওনার ভিতরে প্রচুর সম্ভাবনা আছে। প্রথম বই হ্যাঁ। হিট করবে না, কি আছে, প্রথম বই হয়তো 500 যাবে, 600 যাবে, দ্বিতীয় বই 1000 যাবে, তৃতীয় বই 1500 যাবে, চতুর্থ পঞ্চম বই দেখা যাবে 25, 30, 40,000 চলে গেছে। হ্যাঁ, এটাতে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আস্তে আস্তে ব্র্যান্ডিংটা হবে, তাই না? কিন্তু অবশ্যই। যখন অস্থির হয়ে একজন লেখক ছুটাছুটি করবেন, হ্যাঁ প্রকাশক তো এটা দায় নিবে না। হ্যাঁ, এত তো ইনভেস্ট করবে না, এটাই স্বাভাবিক, তাই না? দিনের শেষে তো সবাই যার যার সার্ভাইভাল পয়েন্ট চিনতে পারবে, স্যার তাই না? আরেকটা জিনিস রেট অফ জানতে রিটার্ন চাচ্ছিলাম। চিন্তা করবে। হুম, স্যার আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাচ্ছিলাম। যেহেতু আমরা প্রকাশনা ক্ষেত্রে ক্যারিয়ারের কথা নিয়েই আজকে আলোচনা করছি। তো হুম, আমরা বাইরে বিভিন্ন বই কিংবা কমিক বুক কিংবা গ্রাফিক নভেলের ক্ষেত্রে দেখতে পাই যে এই বইগুলোকে ঘিরে প্রচুর কিন্তু মার্চেন্ডাইজ বের হয়। যেমন মুরাকামির নরওয়েজিয়ান উডস নিয়ে হচ্ছে প্রচুর টি-শার্ট দেখি আমরা, কিংবা ভি ফর ভেন্ডেটার যে মাস্কটা দেখি সেটা কিন্তু হুম, অনেকে সংগ্রহে রাখতে চান। তো এই ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশের সম্ভাবনা কেমন দেখছেন স্যার? এই যে আমি একটু আগে বললাম যে এই কাজগুলাতে একটা ইনভেস্টমেন্ট, তাই না? হ্যাঁ, অবশ্যই। যেমন বেসিক্যালি নিয়ে আমরা করি আমাদের ২১-এর হ্যাঁ, বইমেলায় যখন আসবেন দেখবেন যে বেসিক্যালির যে ইয়েগুলো আমরা তৈরি করি আমাদের ইয়েতে, ওটার সাথে অনেকে সেলফি তুলে ইয়ে করে, হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ, বেসিক্যালি চরিত্রটার সাথে আমরা ওখানে ইয়ে করি, উম দাঁড়া করায় দেই বেসিক্যালিকে ইয়ে করে, হ্যাঁ, তাই না? যে উম আ আ মানে ক্যারেক্টার গুলাকে আমরা ওখানে আমাদের আ মানে বইমেলার যে প্যাভিলিয়নে তো হ্যাঁ, এমনভাবে দাঁড়া করায় যেন যে যারা ভক্ত, বেসিক্যালির ভক্ত, হ্যাঁ? বেসিক্যালি যারা পড়ে, হ্যাঁ? এবারে আপনি শুনে অবাক হবেন। আমাদের নূর ভাই বেসিক্যালির ভক্ত, হ্যাঁ? আসাদুজ্জামান নূর আমাদের ও বেসিক্যালি বের হলে তিনি বলবেন যে, "এই আমারে কিন্তু বেসিক্যালি দিতে হবে, হ্যাঁ?" তো এবং আমার স্টলে উনি বেসিক্যালি নেওয়ার জন্যই ২১-এর বইমেলায় আসবেন, এবং বেসিক্যালি নেওয়ার জন্যই মূলত তিনি আসেন। খুব সম্ভবত, হ্যাঁ? আমাকে বললেন যে, "বেসিক্যালি বের হয়েছে তো?" হ্যাঁ, এইরকম। তো প্রচুর ছেলেমেয়েরা, প্রচুর আমাদের পাঠকরা বেসিক্যালির সাথে কি করে সেলফি তোলে এবং ফেসবুকেও দেয়, হ্যাঁ? বইমেলার সময়। তো এই যে একটু আগে আপনি যেটা বললেন না, বিষয়টা কিন্তু এইরকমই, হ্যাঁ? যে বইয়ের যে প্রমোশন, হ্যাঁ? এই প্রমোশন আমি তো বলেছি যে মুরাকামির যে একটি বই বের হলে আমেরিকায়, লন্ডনে, ইভেন টোকিওতে তার মিউজিয়াম পর্যন্ত এগুলো হ্যাঁ, কারা করছে? পিছনে এবং সরকারও সেসব দেশের সরকারও কিন্তু এরকম লেখকদেরকে সহযোগিতা করেন। কিন্তু অবশ্যই। মূলত কিন্তু প্রকাশক, এই যে মনে করেন এতগুলা লোক, হ্যাঁ? এত বড়, বড় বিশ্বব্যাপী সেমিনার এবং এত বিশাল, বিশাল মিডিয়ায় এগুলাকে সম্প্রচারের ব্যবস্থা করা, হ্যাঁ? মিডিয়ার সাথে তাদের যে একটি মানে প্রচারের জন্য যে আ একটা মেকানিজম, হুম? সমস্ত কিছু। তারপরে এখন তথ্য প্রযুক্তির যুগে প্রচারের যে বিভিন্ন মেকানিজম সবকিছুই তো তারা ব্যবহার করে, এবং এগুলোর জন্য তো প্রচুর পয়সা খরচ হয়। সেই পয়সাটা তো খরচ করে প্রকাশকই করেন, তাই না? এবং বিরাট মহিরু হিসেবে তখন লেখক আমাদের সামনে।
চলে আসেন। বিষয়টা তো এরকম। এই কাজটা তো প্রকাশক করবেন। কখন করবেন সে? আমি সেটাই বলছিলাম। কখন করব আমি সেই কাজটা? আমি যখন নিশ্চয়তা পাবো, হ্যাঁ, আপনি আছেন আমার সাথে। হ্যাঁ? আর মনে করেন যে কোনো কারণে এ হলো না, হ্যাঁ? ১ বছর ২ বছরে হলো না। আপনি হতাশ হয়ে গেলেন, হ্যাঁ? তাহলে তো হবে না লেখক হিসাবে। তাই না? তবে আশার কথা যে আ আ আমাদের অনেক তরুণ লেখক প্রচুর ভালো লিখছেন, হ্যাঁ? তো আমি তাদেরকে বলব যে তারা যেমন ভালো লিখছে, ভালো লেখাগুলার জন্য ভালো প্রকাশকদের সাথে তারা যুক্ত হয়ে সেসব জায়গা থেকে প্রকাশ করে যেন তার পরবর্তী লেখার জায়গাটা সে অনেক বেশি অনুপ্রেরণা পায়। হ্যাঁ? যেমন কাজের স্বীকৃতি। আমি একটা কাজ করলাম, আমি একটা বই লিখলাম। বই লেখার পরে সেটা যদি আমি বিরাট একটা পাঠক গোষ্ঠীকে নাই পড়লো, বিরাট একটা পাঠক গোষ্ঠী নাই জানলো বা দেশে বিদেশে যদি আমার বইয়ের রাইট বিক্রি করা আমার বইটা না ছড়িয়ে পড়ার মতো সুযোগ প্রকাশক না তৈরি করে দিল, হ্যাঁ? তো তাহলে তো এই ডিজিটাল যুগে, তাই না? এই তথ্য আমরা প্রযুক্তির তো স্যার যুগে বাইরে অনেক বড়, বড় সাইনিং সেরিমনিও দেখি। বুক সাইনিং সেরিমনি সাইনিং গুলো অনেক অফ বড় কোর্স করে হ্যাঁ, হয়। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই হয়। সেটা হয়। সাইনিং সেরিমনি হয়। অনেক ধরনের ইভেন্ট হয়। সবকিছুই কিন্তু পার্ট অফ প্রমোশন, বইয়ের জি স্যার। প্রমোশন। হুম? তো এই চর্চাগুলা তো তখনই হবে। এগুলো সবকিছুই আসলে হবে। বাংলাদেশে তো আমরা এগোচ্ছি। তবে নতুন যারা লিখছে তাদের ব্যাপারে অনেক সিরিয়াস লেখক, হ্যাঁ? এখন বের হয়ে আসছে। অনেক, হ্যাঁ? তো আমরা আশাবাদী বাংলা সাহিত্যে আরো ভালো লেখকরা আসবেন, হ্যাঁ? জি। তবে আমাদের সব জায়গায় পেশাদারিত্বগুলো লেখকরাও ও আমি মনে করি যে বিষয়গুলো নিয়ে ভাববেন। তিনি এত কষ্ট করে লিখেন, হ্যাঁ? তার লেখা সর্বোচ্চ পাঠ করুক, হ্যাঁ? পাঠকরা লাভবান হোক, সাথে সে লাভবান হোক, সে আনন্দে আরো লিখুক, সে অনুপ্রাণিত হোক, হ্যাঁ? প্রকাশক তাকে ভালোবাসুক, লেখককে ভালোবাসুক। লেখক প্রকাশকের আ জোটবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে বিশাল পাঠক গোষ্ঠী, হ্যাঁ? বইকে ভালোবাসুক, পাঠাভ্যাস গড়ে উঠুক। এই সবকিছুর মধ্য দিয়ে এটা জ্ঞানভিত্তিক মেধাবী সমাজ গড়ে উঠুক বাংলাদেশে, হ্যাঁ? এই সবকিছু কিন্তু একই সূত্রে গাঁথা। এই যে আমরা জ্ঞানভিত্তিক সমাজের কথা বলছি, এই সবকিছু কিন্তু লেখক, প্রকাশক, পাঠক ৩ সমন্বয়ে কিন্তু জিনিসটা গড়ে উঠবে। এই ৩ টার সমন্বয়ে কিন্তু আমরা এগিয়ে যাব। যত বেশি পেশাদারিত্বের সাথে লেখক, প্রকাশকের মেলবন্ধনটা তৈরি হবে পাঠকের সাথে, তত দ্রুত গতিতে আমাদের যে লক্ষ্য জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থা, সেই লক্ষ্য অভিমুখে আমরা পৌঁছে যেতে পারব। থ্যাংক ইউ স্যার। আমরা আসলে আলোচনা করতে কতটা সময় যে আসলে পার করে হ্যাঁ, ফেলেছি আমার খেয়ালই ছিল না আমি আসলে তো আমরা আমি তো ১ ঘন্টা পরে জয়েন করেছি। ধন্যবাদ অনেক। আমাকে মনে আমরা হয় অনেক আলোচনাটা বেশি আসলে অনেক উপভোগ করছিলাম। আর অনেক খোলামেলা আলোচনা যেহেতু হয়েছে, আমার ধারণা আমাদের পাঠকরা যারা আছেন কিংবা লেখকরা যারা শুনছেন, তাদের জন্য আসলে বিষয়টা অনেক বেনিফিশিয়াল। অনেকেই হয়তো এখান থেকে নেয়ার মতো অনেক কিছু খুঁজে পাবেন বা অনেক কিছু জানার মতো, বোঝার মতো অনেক উপাদান হয়তো পাবেন। এবং স্যার আপনাকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে অনেকটা সময় আজকে কাটালেন। আপনাকে পেয়ে আমরা আমি খুবই আনন্দিত। আবারও দুঃখ প্রকাশ করছি যে এই যে ইন্টারনেট সমস্যার জন্য আমাকে অনেক দেরিতে যুক্ত হতে হয়েছে। এজন্য আমাদের দর্শকদের কাছেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আবারও। স্যার অলরেডি আমাদের একজন পাঠক কিন্তু কমেন্টও করেছেন যে, সমু কিংবা বেসিক্যালির মার্চেন্ডাইজ আনার জন্য স্টিকার, কিরিং, পোস্টার কিংবা টি-শার্ট এই জিনিসগুলো এগুলোর একটা চাহিদা কিন্তু পাঠকদের মধ্যে অলরেডি দেখা হ্যাঁ, যাচ্ছে। দেখি সামনের বইমেলায় আমরা আ এগুলো করার আমরা থ্যাংক ইউ স্যার, উদ্যোগ নেব। থ্যাংক ইউ স্যার। স্যারকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা যেহেতু একদম শেষ প্রান্তে যারা পৌঁছে দেখছেন গেছি। তাদেরকেও অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন। সকলের প্রতি কৃতজ্ঞতা। থ্যাংক ইউ স্যার। আমরা আশা করব আবারও সামনে এরকম করে মুক্ত আলোচনায় আমরা আপনাকে আমাদের সাথে পাবো। অবশ্যই। সুস্থ থাকলে অবশ্যই যুক্ত থাকবো। ইনশাআল্লাহ স্যার।
জি, সবার ভালো কাছ থাকবেন। থেকে আজকে আমরা বিদায় নিয়ে নিচ্ছি। স্যারের কাছ থেকেও হুম, বিদায় নিয়ে নিচ্ছি। হুম, সবাই হুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।